হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছি? অনেকেই চলে এসছে। আরো সবাই যারা এখনো পর্যন্ত তোমাদের ফ্রেন্ডস যারা জয়েন করে নাই, সবাইকে জয়েন করতে বলো। এই, আমি কি ভাইয়া নাকি? আমাকে বলতেছে আসসালামু আলাইকুম ভাইয়া। আপনাকে কি ক্লিয়ারলি দেখা যাচ্ছে? আচ্ছা, আপুকে কি একদম স্পষ্ট দেখা যাচ্ছে? আর আপুর কথা কি একদম স্পষ্ট শোনা যাচ্ছে কিনা সেটা আপুকে বলো। মাই লাভলি ভাইয়া এন্ড আপুস, আপুকে কি একদম ঝকঝকে তকতকে ভাবে দেখা যাচ্ছে? মাইশা, ওয়ালাইকুম আসসালাম। তার মানে আমি নোটিফিকেশন পেয়ে গেলাম যে ইয়াস, আপুকে দেখা যাচ্ছে, আপুর কথা শোনা যাচ্ছে। অনেকদিন পর তোমাদের সাথে আমার দেখা হলো এবং আমি খুব এক্সাইটেড। কেন এক্সাইটেড জানো? যে বিজিএস এর প্রথম ক্লাসটা, এসএমপির প্রথম ক্লাসটা তোমাদের সাথে আমি আছি এবং আমি ক্লাসটা শুরু করতে পারছি। আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি। আর সব সময় আমি যে কথাটা বলি সেটা হচ্ছে কি, যে তোমাদের সাথে যখন আমি ক্লাস নিতে আসি তখন আমি আসলে যতই আমার মন খারাপ থাকুক, যতই আমার স্ট্রেস লাগুক, সেগুলো সব চলে যায়। কারণ খুব অ্যাক্টিভ একটা ক্লাস তোমরা, খুবই মানে কি বলবো, পজিটিভলি আমি সেটাকে বলতে চাই যে তোমরা রেসপন্স করো খুব ভালো। আচ্ছা, তোমরা পজিটিভলি খুব রেসপন্স করো। তারপরে হচ্ছে তোমাদের এই ক্লাসে একটা যেটা আমি খেয়াল করেছি, দুষ্ট দুই একজন সব ক্লাসেই থাকে, সেটা বড় বিষয় না। ঠিক আছে, দেখা যায় যে মানুষটা যখনই দুষ্টুমি করতে আসে তোমরা খুব সুন্দর করে তাকে বোঝাও, তোমরা খুব সুন্দর করে প্রোটেস্ট, আমি বলবো না প্রোটেস্ট করা বলতে গেলে তখন যে মানুষটা দুষ্টুমি করে সে আবার ভাববে আমি কি খুব খারাপ মানুষ যে আমাকে প্রোটেস্ট করতে হবে। ব্যাপারটা ঠিক তা না। ব্যাপারটা হচ্ছে যদি দুই একজন ক্লাসে স্প্যামিং করে, তোমরা খুব সুন্দর করে তাকে বুঝায় শোনায় কি করো বলো তো, একদম লাইন নিয়ে আসো। তখন আর আমার ক্লাস নিতে, জানো, আমার তোমাদের ক্লাস নিতে একদম কি হয় না, যে কি বলে না, যে কষ্ট হয় না। কারণ কি, তোমরা নিজেরাই তোমাদের ক্লাসটাকে সুন্দর হেলদি রাখতে পারো। একজন আমাকে জিজ্ঞাসা করছে আপনার নাম কি। এভরিওয়ান, লেটস স্টার্ট। আই এম কুমকুম শারমিন, সিনিয়র টিচার, 10 মিনিটস স্কুল। সবাইকে আবার ওয়েলকাম জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। আচ্ছা, শোনো, আমি ক্লাসের শুরুতেই একটা অ্যানাউন্সমেন্ট দিব। অ্যানাউন্সমেন্ট অ্যাবাউট দিস চ্যাপ্টার। অ্যানাউন্সমেন্ট অ্যাবাউট দিস চ্যাপ্টার। সবাই কি এসছে? ইয়েস, অনেকেই চলে এসছে। আমি এই অ্যানাউন্সমেন্টটা আর 1 মিনিট পরে দিতে চাচ্ছি। আমার নাম কুমকুম শারমিন। আপু, আমার নাম কুমকুম শারমিন। অনেকেই আছো যারা, আচ্ছা, থ্যাংক ইউ। অনেকে আছে যারা নাকি আপুর সাথে এর আগে ক্লাস করা হয় নাই, তাদেরকে আবার বলছি, আমার নাম হচ্ছে কুমকুম শারমিন, সিনিয়র টিচার, 10 মিনিটস স্কুল। আচ্ছা শোনো, অ্যানাউন্সমেন্টটা কি, এই চ্যাপ্টারটা সহ আমাদের বিজিএস এ টোটাল কয়টা চ্যাপ্টার আছে বলো? আমাদের বিজিএস এ, বাংলাদেশ গ্লোবাল স্টাডিজ এর টোটাল চ্যাপ্টার হচ্ছে 15টা। তাহলে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আমি চোখ বন্ধ করে ধরে রাখতে পারি যে আমার অ্যাটলিস্ট দুটো করে এমসিকিউ আসবেই। ঠিক আছে, কারণ এবার আমার শর্ট সিলেবাস এক্সাম হচ্ছে না, আমার ফুল সিলেবাস এক্সাম হচ্ছে। তার মানে আমার 15টা চ্যাপ্টারে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে যদি আমার দুটো করে এমসিকিউ আসে, তাহলে 15 দুগুণে 30। ঠিক আছে, গেল। তারপরে কি আসে বলতো? আমার শর্ট কোয়েশ্চেন। 15টা শর্ট কোয়েশ্চেন আসে না? 15টা থেকে 10টার আনসার করতে হয় না বলতো? 15টা থেকে যদি 10টার আনসার, হ্যাঁ 15টা থেকে তো 10টার আনসার করতে হয়, 10 দুগুণে 20। আচ্ছা, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে যদি একটা শর্ট কোশ্চেন আসে তাহলে 15টা চ্যাপ্টার কিন্তু অলরেডি কভার হয়ে যায়। তারপরে কি আছে? তারপরে থাকে আমার 5টা সৃজনশীল প্রশ্ন আসে। এখন 5টা মানে সরি 7টা সৃজনশীল প্রশ্ন আসে। 7টা থেকে আমাকে 5টার আনসার করতে হয়। সৃজনশীল নিয়ে আমি একটু পরে আসি। তার আগে আমার যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে এমসিকিউ আর শর্ট কোশ্চেন। আচ্ছা, এই যে আমাদের পূর্ব বাংলার আন্দোলন ও জাতীয়তাবাদের উত্থান 1947 থেকে 1970, তার মানে অধ্যায় 1, এই অধ্যায় 1 নিয়ে তোমাদের কাছ থেকে আমি অনেক 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 কি পেয়েছি বলতো? অনেক কমপ্লেইন বলবো না, অনেক কমেন্টস পেয়েছি। সেই কমেন্টস গুলো কি, যে আপু এই চ্যাপ্টারের সালগুলো মনে থাকে না, এই চ্যাপ্টার থেকে আপু কেমন করে এমসিকিউ, অনেক অনেক এমসিকিউ, কোন এমসিকিউটা কোত্থেকে আসবে, কি আসার বিষয়, এই জিনিসগুলা মনে থাকে না আপু, এই চ্যাপ্টারের ইনফরমেশন গুলো মাথায় থাকে না। লেটস স্টার্ট দ্য ক্লাস। দেখবা ম্যাজিকের মতো এই চ্যাপ্টারটা আজকে তোমাদের জন্য আমি ইজি করে এনেছি। তোমরা বললে বিশ্বাস করবে কিনা আমি জানি না,
আমি নিজে মিনিমাম 7 থেকে 8 বার স্টাডি করেছি এই চ্যাপ্টারটা, যে কেমন করে কোন অংশটাকে ফোকাস করলে বা হাইলাইট করলে তোমাদের জন্য ইজিয়ার হয়। ঠিক আছে, আমি চোখ বন্ধ করে এখন বলে দিতে পারতেছি কোন অংশে কি আছে না আছে এবং কোথা থেকে কি আসবে না আসবে, সেটা আমি করব না। মুখস্থর মতো করে গড়গড় করে আমি বলে দিব না। আমরা সবাই একসাথে, আমার স্লাইড আছে, স্লাইডে আমি শর্ট করে লিখে এনেছি, বই আছে, খুলবো, তারপরে কি করব, মার্ক করব, খাতায় লিখব, আমার পড়াটা সাস্টেনেবল হবে। তো হোয়াট আই নিড টু ডু, নাম্বার 1 বই নিয়ে বসো, নাম্বার 2 একটা নোট খাতা নিয়ে বসো যেটাতে তুমি লিখবা সবকিছু ইনফরমেশন গুলো নোট করবা। নাম্বার 3 যদি তোমার কাছে হাইলাইটার থাকে খুব ভালো, একটা হাইলাইটার নাও, আদারওয়াইজ তোমার পেনই যথেষ্ট। লেটস স্টার্ট। বাংলাদেশ বিশ্ব পরিচয়, পূর্ব বাংলার আন্দোলন ও জাতীয়তাবাদের উত্থান 1947 থেকে 1970। তার মানে এই চ্যাপ্টারটাতে আমার দেশ ভাগের পর, মানে 1947-এর পর থেকে শুরু করে 1970 সাল পর্যন্ত যেই যেই ইনসিডেন্ট মানে কি, ঘটনা, ইভেন্টস, ঘটনা, যেই যেই ইনসিডেন্টস এবং যেই যেই ইভেন্টস গুলো সংঘটিত হয়েছে সেগুলাকে ফোকাস করেছে। তাহলে আপু তো একটা ক্লু ফার্স্টে দিয়েই দিল। তাহলে এই চ্যাপ্টারের মূল বিষয়বস্তু হচ্ছে দেশভাগ থেকে শুরু করে মুক্তিযুদ্ধের প্রারম্ভিক, মানে যেই কি বলা যায় দিনগুলো, তার আগ পর্যন্ত, মানে 71 সাল থেকে তো শুরুই হয়ে যায় আমাদের মুক্তিযুদ্ধ। 1971 সালের ফার্স্টে হচ্ছে 7ই মার্চে ভাষণ, তারপরে হচ্ছে যে বিষয় আশয়গুলো 71 সাল না 70 সাল পর্যন্ত, 47 থেকে শুরু করে 70 সাল পর্যন্ত যে গুরুত্বপূর্ণ ইভেন্টস এন্ড ইনসিডেন্ট সংঘটিত হয়েছে আপু সেগুলোকে একেবারে কি বলা যায় কম্প্যাক্ট করে আমাদের কাছে ক্রিস্প করে একদম প্যাকেট করে আপু আমাদেরকে আজকে দাগায় দিবে, আপু আমাদেরকে আজকে বলে দিবে। আপুর সাথে আজকের এই ক্লাসটাই হবে আমার একটা ফাইনাল রিভিশন ফর মাই টেস্ট এক্সাম। ঠিক আছে, টেস্ট এক্সামের আগে আমার সাথে তুমি যদি এই ক্লাসটা মনোযোগ দিয়ে করো, তোমার সমস্ত চিন্তাই চ্যাপ্টার নিয়ে একদম কি হয়ে যাবে, হু হয়ে যাবে, ধোয়া হয়ে যাবে, উড়ে যাবে। লেটস স্টার্ট। আপু এই চ্যাপ্টার, হ্যাঁ অনেক বেশি ইনফরমেশন, আপু সেই ইনফরমেশন গুলোকে আমি জট ডাউন করে দিব, কোনো চিন্তা করার কিছু নাই। লেটস স্টার্ট। ঠিক আছে, আমার যেটা বলার সেটা হচ্ছে যে প্রথমে যেটা হয়, প্রথম যে ইনফরমেশনটা আমার মনে রাখতে হয় সেইটা হচ্ছে যে দেশ ভাগ হয়েছিল কত সালে। আমাদের একটা কনফিউশন একেবারে চূড়ান্ত রকমের, 47 না 48। এখন দেখো কিভাবে মনে রাখবা, 1947 দুইটাই বিজোড় সংখ্যা। এই 47 নিয়েই তো 46 নিয়েও কিন্তু পেঁচাল লাগে না, 46 নিয়েও পেঁচাল লাগে না, পেঁচালটা লাগেই হচ্ছে কি নিয়ে, মানে ঝামেলাটা শুরুই হয় 1947 সাল দিয়ে। গ্রেট আরসি 89 পেয়েছে, এ প্লাস সিকিউরড। আচ্ছা তাহলে কি, তাহলে হচ্ছে প্রথম যেই ইনফরমেশনটা আমার সেটা হচ্ছে ভারতবর্ষের ব্রিটিশ শাসনের অবসান ঘটে। ভারতবর্ষ তখনও পর্যন্ত বাংলাদেশ, ভারত, পাকিস্তান, বাংলাদেশে তো তখন অস্তিত্বই নাই, দুইটা দেশ ভারত আর পাকিস্তান 1947 সালে আলাদা হয়। ঠিক আছে, তাহলে আর কোনো ভুল হবে এখানে? আমরা প্রায়শই একটা গন্ডগোল পাকায় ফেলি যে আপু 48 না, মনে রাখবা দুইটাই বিজোড় সাল, দুইটা বিজোড় সাল, সরি ব্যাপারটা এরকম, 1900 বিজোড় 4700 বিজোড়। যদি 1948 হতো তাহলে 19 বিজোড় 48 জোড়, এরকম না, তাহলে কি বিজোড় সাল, একটা পুরাপুরি বিজোড় সাল 1947 সালে, একটা হচ্ছে 15ই আগস্ট, একটা হচ্ছে 14ই আগস্ট। ফাইন, 14ই আগস্ট হচ্ছে পাকিস্তান, 15ই আগস্ট হচ্ছে ভারত, ডান। এটা নিয়ে আমার আর কোনো কথা নাই। এই যে দেখো, জানো দেখো অবস্থা, কতটুকু একটা দেশ বাংলাদেশ, তাই না? বাংলাদেশের থেকে 32 গুণ বড় হচ্ছে ইন্ডিয়া, তার থেকে আবার সম্ভবত 13 বা 14 গুণ বড় হচ্ছে ওয়েস্ট মানে যেটা নাকি বর্তমানে পাকিস্তান। আমাকে একটু তোমরা বলো দেখিনি আমি যেটা বললাম সেটা ঠিক আছে কিনা, যে ভারতের আয়তন 32, বাংলাদেশের তো 1,47,000, ভারতের 32 লক্ষ প্লাস, ইফ আই এম নট রং। ভারতের আয়তন 32 লক্ষ প্লাস, আর পাকিস্তানের আয়তন 14 লক্ষ প্লাস বর্গ কিলোমিটার, ইফ আই এম নট রং। ওয়েল, তাহলে তুমি চিন্তা করে দেখো 32টা বাংলাদেশের সমান। আমার নাম কুমকুম শারমিন। কে বলতে পারবে কুইকলি? আই ওয়ান্ট দিস অ্যান্সার কুইকলি।
একটু আপুকে তাড়াতাড়ি বলো। জি আপু আপনি ঠিক বলেছেন, জি আপু আপনি ঠিক বলেছেন, ভারতের আয়তন 32 লক্ষ প্লাস বর্গ কিলোমিটার। আমার এখন মনে পড়তেছে, মানে 32 লক্ষ মনে আছে, কিন্তু তারপরে কত আছে সেটা এখন আপাতত মনে পড়ছে না। তাড়াতাড়ি তাড়াতাড়ি দেখি ঝটপট কে আপুকে বলতে পারে, আপুকে কে হেল্প করতে পারে, তাড়াতাড়ি তাড়াতাড়ি আপুকে বলো ভারতের আয়তন কত, ভারতের আয়তন কত, তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি। এইটা আমাদের সামনে একটা চ্যাপ্টারে লাগবে, এখন আজকে শিখে ফেলি, একটু বলি আপুকে, একটু কুইকলি বলি। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি চিন্তা করে দেখো, সেই ক্ষেত্রে বাংলাদেশের আয়তন মাত্র 1,47,570 বর্গ কিলোমিটার। 32টা মানে মোটামুটি 31টা বাংলাদেশের সমান একটা ভারত। আর এটা প্রায় হচ্ছে গিয়ে তোমার 11 কত যেন বললাম 14 লক্ষ সামথিং আর কি। ইয়েস, ভারতের মোট আয়তন প্রায় 32,87,263 বর্গ কিলোমিটার। চিন্তা করে দেখছো আমি যেটা বললাম, ঠিক আছে। আর পাকিস্তানের আয়তন কত বলো তো, পাকিস্তানের আয়তন কত বলো, পাকিস্তানের আয়তন কত বলো, এরকম 32টা বাংলাদেশ মিলে একটা ইন্ডিয়া। পাকিস্তানের আয়তনটা কত দেখি তো, 14 লক্ষ প্লাস মনে হয়, যেটা আমার মনে আছে, তাই না? পাকিস্তানের আয়তন বলো দেখিনি। ওয়াও, ভেরি গুড মাই লাভলি আপু অ্যান্ড ভাইয়া, সবাই লাভলি। দেখো কত সুন্দর করে আপুর সাথে কোঅপারেট করছে। আপুকে একটু বলো তো পাকিস্তানের আয়তনটা, আপুরা পাকিস্তানের আয়তনটা একটু বলো তো আপুকে, পাকিস্তানের আয়তনটা বলি, কুইকলি বলি, পাকিস্তানের আয়তনটা আপুকে কত লক্ষ বর্গ কিলোমিটার বলো তো, পাকিস্তানের আয়তনটা কত লক্ষ বর্গ কিলোমিটার, একটু আপুকে কুইকলি বলে ফেলো, বলে ফেলো, কুইকলি বলে ফেলো, পাকিস্তানের আয়তন কত, একটু বলে ফেলি, কুইকলি। ও আচ্ছা, পাকিস্তানের আয়তন হচ্ছে 8,81,000, একটু ভুল হয়ে গেছে। পাকিস্তানের আয়তন হচ্ছে 8,81,000, তার মানে বাংলাদেশের তো 1,47,000, ওদের হচ্ছে 8,81,000, তার মানে 8টা বাংলাদেশের সমান একটা পাকিস্তান। তারপরে দেখো বাংলাদেশের আয়তন, তার মধ্যে দেখো বাংলাদেশের তুমি যদি এরিয়াটা খেয়াল করো একটু, যদি আমি তোমাকে দেখাই বাংলাদেশের এরিয়াটা তুমি যদি একটু খেয়াল করো, দেখো তো বাংলাদেশের এরিয়াটা তুমি যদি খেয়াল করো, বাংলাদেশ এই যে এটা কোন দিক বলতো, বাংলাদেশের দক্ষিণ দিক, এটা হচ্ছে উত্তর দিক, এটা হচ্ছে পূর্ব দিক, এটা হচ্ছে পশ্চিম দিক, একমাত্র দক্ষিণ দিক ছাড়া 3 দিক দিয়ে বাংলাদেশ কি বলতো, 3 দিক দিয়ে বাংলাদেশ হচ্ছে ভারত পরিবেষ্টিত একটা দেশ। আর কোথায় ওয়েস্ট পাকিস্তান, পশ্চিম পাকিস্তান। তো পশ্চিম পাকিস্তান কি করতো বলতো, পশ্চিম পাকিস্তান যখন নাকি 47 সালে দেশ ভাগ হলো, দেখো একটু ঠান্ডা মাথায় তুমি সময়ের সাথে ঘটনাগুলাকে লিংক করবা। তোমার জন্ম মনে করো 2000, এটা কত সাল, 2026 সাল, এখানে তোমরা যারা আছো তোমাদের জন্ম মনে করো 2010 সালের দিকে। হ্যাঁ আপু সব করব, তুমি যখন কুমকুমাপুর ক্লাসে এসেছো, কুমকুমাপুর চোখ বন্ধ করে ভরসা করো, তোমার A+ নিশ্চিত করার দায়িত্ব আমার না, কারণ লিখবা তুমি, আমি তোমাকে মেন্টর করব, আমি তোমার মেন্টর, আমি তোমাকে গাইড করব, লিখবা তুমি খাতায়, প্র্যাকটিস করবা তুমি খাতায়, কিন্তু তুমি যাতে A+ পাও সেই চেষ্টা আমি করব, ঠিক আছে? ফাইনাল যেই খেলা সেটা তুমি খেলবা। লেটস স্টার্ট। তো যেটা বলছিলাম দেখো, কি বলতো, যা ফাজলাম মানে কি বলা যায়, ফান করলাম, তুমি যেন A+ পাও সেটার দায়িত্ব কি আমার, কিন্তু পড়তে হবে তোমাকে, আমি তোমাকে সব কিছু গুছিয়ে দিব, কিন্তু ডেলিভারিটা করতে হবে তোমাকে। ওয়েল যেটা বলছিলাম আসো, সেটা হচ্ছে যে প্রথমত যখন নাকি বাংলাদেশ মানে যেটা বলছিলাম 47-এ তো শুধুমাত্র এই 2টা দেশ ভাগ হলো, কোন 2টা দেশ ভাগ হলো, ইন্ডিয়া আর পাকিস্তান,
ঠিক আছে। তো এখন বাংলাদেশ কি অবস্থা, এখন বাংলাদেশকে ওরা খাতে করে কেন নিবে এই অংশটাকে? কারণ হচ্ছে কি, ওদের মনে হয়েছে যে এই অংশটাতে ধর্মে ধর্মে মিল আছে, জাতি তত্ত্ব, দুইটা জাতি থাকবে, একটা হচ্ছে হিন্দু জাতি, একটা হচ্ছে মুসলিম জাতি, সেই জাতি তত্ত্বের ভিত্তিতে। তো তখন তাদের কারা কর্তা ব্যক্তি কারা? মোহাম্মদ আলী জিন্নাহ, এই পাকিস্তান থেকে এরা বা ভারত থেকে আরো লোকজন, তাদের কাছে মনে হলো কি, তাদের কাছে মনে হলো যে এখন একটা কাজ করা যায়। তখনও 47 সালে দেশ ভাগ হয় নাই, তার আগে 10 বছর আগে মোটামুটি 1937 সালের দিকে একবার মোহাম্মদ আলী জিন্নাহর মাথায় এই ধারণাটা এসছিল যে একটা কাজ করি, যে কি রাষ্ট্রভাষার ভিত্তিতে আমরা, বা রাষ্ট্রভাষার ভিত্তিতে না, বহু ভাষা, মানুষ যেই ভাষায় কথা বলে সেই ভাষার ভিত্তিতে আমরা দেশটাকে ভাগ করব। তো তখন সেটা সে পারে নাই, ঠিক আছে, তখন সে সেটা পারে নাই। দেখো, পাকিস্তানের দুইটা অংশ, মাঝখান দিয়ে ইন্ডিয়া, কিন্তু পাকিস্তানের দুইটা অংশ, একটা হচ্ছে এই যে পাকিস্তান 8 লক্ষ প্লাস, আর এটা হচ্ছে 1,47,000 বর্গ কিলোমিটার, ঠিক আছে। তো তখন তারা কি হইলো, এই অংশটার নাম দিল যে আচ্ছা ঠিক আছে, এই অংশের নাম দিলাম আমরা পূর্ব পাকিস্তান, এই অংশের নাম আমরা কি দিলাম? পূর্ব পাকিস্তান। আচ্ছা, তো কি হয়েছে দেখো, প্রথম থেকেই ব্যাপারটা এইরকম হয়েছিল যে পশ্চিম পাকিস্তান একটা ঊষর অঞ্চল, ঊষর মানে বোঝো যে সেখানে আর অন্যদিকে পূর্ব পাকিস্তান একটা উর্বর অঞ্চল। তো প্রথম থেকেই যে বিষয়টা হয়ে আরেকটু, আচ্ছা, প্রথম থেকেই যেই ব্যাপারটা হয়ে আসতো সেটা হচ্ছে পূর্ব পাকিস্তানিদের উপরে পশ্চিম পাকিস্তানিদের একচেটিয়া আধিপত্য। বুঝতে পেরেছো? একচেটিয়া আধিপত্য মানে, যেহেতু পশ্চিম পাকিস্তান, আমি যেই মাত্র বললাম, ঊষর একটা মরুভূমি টাইপের একটা দেশ, ওদের দেশে হ্যাঁ হ্যাঁ সব ঠিক করে দিব, ওদের দেশে নদী নাই, কম আর কি, এক সিন্ধু নদ দিয়ে ওরা ইসে করে, তারপরে হচ্ছে গিয়ে এরকম নদীর সংখ্যা ওদের কম, ওদের বৃষ্টিপাত কম হয়, যার জন্য যেই খাদ্য শস্য উৎপাদনে ওরা বেশ পিছিয়ে, ওদের কি করতে হয়, এই জিনিসগুলাকে আমদানি করতে হয়। অন্যদিকে দেখো, তুমি যদি পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তানকে দেখো, বা বাংলাদেশকে, তৎকালীন পূর্ব পাকিস্তান, বাংলাদেশ হয়ে, মানে বাংলাদেশ নামে, বাংলাদেশকে কখন আসলে বাংলাদেশ কি বলে, বাংলাদেশ নামে একটা দেশের অস্তিত্ব, এটা জানান দেয় কবে জানো? এই জানানটা দেয় হচ্ছে 25শে মার্চ রাতে, ঠিক আছে, যে এখন থেকে আর এটা বলে পূর্ব পাকিস্তান, কিন্তু সরাসরি এটা বাংলাদেশ। এবং ফাইনালি 1971-এর 16ই ডিসেম্বর এটার অফিসিয়াল নামকরণ হয় বাংলাদেশ, ঠিক আছে। তো যেটা বলছিলাম, তো তো প্রথমে তারা যেটা করে, এই যে দেখো, আচ্ছা, একটা এখানে এখন আমি একটু বইয়ে যাই, একজন আমাকে বলছিল যে আপু আপনি বই থেকে পড়ান, বই থেকে পড়ালে আমার জন্য খুব ভালো হয়। হ্যাঁ, আমি নিজেও বই থেকে যাব, বই থেকে গেলে কি হবে জানো, আমি তোমাকে এখন মার্ক করে দিব। লেটস স্টার্ট উইথ মি। এই যে দেখো, প্রথমেই দেখো, তোমাদের এমসিকিউতে একটা কনফিউজিং কোয়েশ্চেন আসে, এই কোথায় 2026 লেখা? তোমার বইয়ে কত লেখা দেখো তো? আমার যদি ক্লাসে আমাকে কনফিউজড করে দেওয়ার, যদি মানে আমি যদি কনফিউজড হয়ে যাই, তাহলে যে আমাকে এইমাত্র হার্ট অ্যাটাক দিছিল তাকে আমি এখন ধরবো। দেখছো এটা কত লেখা? তোমাদের বই 25, 26, তোমরা 27-এর পরীক্ষার্থী, বুঝেছো আপু এন্ড ভাইয়ারা? আচ্ছা, এই যে দেখো, তাহলে প্রথম যেই কাজটা, বাঙালি জাতীয়তাবাদের বিকাশে ভাষা আন্দোলন, ভাষা আন্দোলনের পটভূমি, দুইটা সাল আসে। একটা, প্রথম সালটা তুমি জেনে নাও, প্রথম সালটা, এই উল্টাপাল্টা কথা বলবে না, প্রথম সালটা হচ্ছে যে মোহাম্মদ আলী জিন্নাহ 1937 সালে মুসলিম লীগের দাপ্তরিক ভাষা উর্দু করার প্রস্তাব করেন। দেখো এখানে স্পষ্ট করে বলে দেওয়া, 1937 সালে মুসলিম লীগের, কিসের? মুসলিম লীগের। এই যে দেখো, আমাদের মেইন প্রবলেম হচ্ছে আমরা বইটা ভালো মতো পড়ি না। মুসলিম লীগের দাপ্তরিক ভাষা উর্দু করার প্রস্তাব করেন। কিসের? মুসলিম লীগের দাপ্তরিক ভাষা 1937 সালে মুসলিম লীগের দাপ্তরিক ভাষা। আচ্ছা, ওইটা লিভ ইট না, আমার এইটাই দেখি, একচেটিয়া বলতে বোঝানো হচ্ছে একাধারে। আচ্ছা, তখন এই যে মুসলিম লীগের, এখন প্রশ্ন এমসিকিউতে আসে, মুসলিম লীগের দাপ্তরিক ভাষা উর্দু করার প্রস্তাব নাকচ করেন কে?
এইটাকে নাকচ করেন শেরেবাংলা একে ফজলুল হক। শেরেবাংলা একে ফজলুল হক। আচ্ছা ঠিক আছে, তখনই বিতর্ক কখন আবার শুরু হয়, আবার নাকি দেখো এইটা তো করে, তারপরে হচ্ছে গিয়ে আসে 47 সালের 17ই মে। কে বলে যে 47 সালের 17ই মে চৌধুরী খালিকুজ্জামান এবং জুলাই মাসে আলিগড় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর জিয়াউদ্দিন আহমেদ উর্দুকে রাষ্ট্রভাষা করার পরিকল্পনা করেন বা কি করেন, জাতীয়তাবাদ কি? আচ্ছা, জাতীয়তাবাদ মানে হচ্ছে নিজের দেশের ভাষা বলো, নিজের ঐতিহ্য বলো, নিজের দেশ বলো, নিজের দেশকে ভালোবাসা, নিজের দেশকে ভালোবাসতে অনুপ্রাণিত করা এবং নিজের দেশের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করার যে মানসিকতা। মূলত জাতীয়তাবাদ হচ্ছে নিজের দেশের প্রতি যে অকৃত্রিম ভালোবাসা রয়েছে সেটাই। ঠিক আছে, এইটাকেই জাতীয়তাবাদ বলে। যে কি আমি একটা একক জাতি, আমি বাঙালি জাতি, এই যে আমার দেশ বা আমার ভাষা বা আমার সংস্কৃতি বা আমার ঐতিহ্য, এর প্রতি আমার যেই ভালোবাসা, এটাই হচ্ছে জাতীয়তাবাদ। এবং আরেকটা বিষয় হচ্ছে যে এই ঐতিহ্যকে ধারণ করা। যেমন ধরো আমাদের দেখো এক পড়া থেকে আরেক পড়া চলে যাচ্ছি, একটু জুম করে পড়া, জুম না জুম আউট, দিস ওয়ান। আচ্ছা বড় করি, আরে তোমাদের কথা এক একজন এক একটা বলবা, তারপরে আমার অসুবিধা হয়ে যাবে। ফাইন, এটাই থাকুক। এইটাই হচ্ছে জাতীয়তাবাদ। তাহলে কি বোঝা গেল, উত্থান মানে উঠানো, উঠে যাওয়া, ওঠা। আপু ইচকি, আচ্ছা তাহলে যেটা বুঝলাম, জাতীয়তাবাদ হচ্ছে নিজের দেশের প্রতি, নিজের ঐতিহ্য বলো, নিজের সংস্কৃতি বলো, নিজের জাতিসত্তা, এই যে আমার আর তোমার যে পরিচয়, আমরা বাঙালি জাতি বা আমাদের জাতীয়তা বাংলাদেশি, এই যে নিজের জাতিসত্তার প্রতি নিজের যে ভালোবাসা, তারপরে হচ্ছে এর প্রতি যে ত্যাগ, ঠিক আছে, এটাই হচ্ছে, বা ত্যাগের মানসিকতা, নট ত্যাগ, ত্যাগের মানসিকতা, এটাই হচ্ছে জাতীয়তা বোধ। ঠিক আছে, ফাইন, লেটস স্টার্ট। আমি মার্ক করতেছি, তোমরা বুঝে মার্ক করে ফেলো, আমি তো বলে বলে মার্ক করছি। ফাইন, এইটা গেল। আচ্ছা এখন দেখো এই এমসিকিউটা প্রায় আমি প্রত্যেকটা বোর্ডে দেখেছি, যে এই যে প্রথম প্রস্তাবটাকে নাকচ করেন কে? ফার্স্টে হচ্ছে 37 সালে তো শেরে বাংলা একে ফজলুল হক নাকচ করেছেন, তখন মুসলিম লীগের ভাষা, দাপ্তরিক ভাষা উর্দুর কথা বলা হয়েছে। আচ্ছা এটা 47-এর আগে, তাহলে 47-এর পরে যখন নাকি বলা হলো যে পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে উর্দু, তখন এইটাকে সবার আগে অপোজ করেন তিনজন মানুষ। দেখো কারা কারা, ডক্টর আব্দুল হক, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, আবুল মনসুর আহমেদ এবং মোহাম্মদ এনামুল হক। তারা সবাই কিন্তু লেখক, আমরা তাদের সবার লেখায় কিন্তু আমাদের বাংলা বইয়ে পড়েছি। ঠিক আছে, ওয়েল তারপরে কারা কারা, কারা এই প্রস্তাবটা নাকচ করেন, 4 জনের নাম সিরিয়াল ধরে আসে, আবার অনেক সময় 1 2 জনের নাম আসে, এইভাবে না, তুমি 4 জনের নামই ভালো করে পড়বা। তারা কারা দেখো, আব্দুল হক, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, আবুল মনসুর আহমেদ এবং ডক্টর এনামুল হক। ঠিক আছে, আচ্ছা তারপরে দেখো কি বলেছে, এখন দেখো তমুদ্দুন মজলিস নিয়ে একটা প্রশ্ন আসে, যে ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে গঠিত প্রথম সংগঠন কোনটি? ভাষা আন্দোলনের প্রেক্ষাপটটা কি? ভাষা আন্দোলন। যে ভাষা আন্দোলনটা মাত্র শুরু হচ্ছে, তখন সবাই মিলে আসলে খুব ফায়ার হয়ে আছে যে না, বাংলা ছাড়া অন্য কোনো ভাষায় আমরা কথা বলতে পারবো না। তো এইটাকে একটা প্ল্যাটফর্ম দিতে হবে। এটা নিয়ে আসলে মানে দেখা যাচ্ছে যে একটা সংগঠন তৈরি করতে হবে, একটা সংস্থা তৈরি করতে হবে, যে সংগঠনটা বা সংস্থাটা এই বিষয়টা নিয়ে সব জায়গায় কথা বলবে, তাই না? এখন তুমি আমি একলা একলা যে কথা বললে তো হবে না, আমার তো একটা প্ল্যাটফর্ম লাগবে, যে প্ল্যাটফর্মের নিচে আমরা সবাই দাঁড়াবো, ঐক্যবদ্ধ হব, ঐক্যবদ্ধ হয়ে কথা বলবো। ঠিক আছে, তাহলে সেটা কি? সেইটা হচ্ছে তমুদ্দুন মজলিস। মনে থাকবে এটা কার নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়? এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শিক্ষক আবুল কাশেমের নেতৃত্বে 2রা সেপ্টেম্বর 1947 তমুদ্দুন মজলিস নামে একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান গড়ে ওঠে। কাজেই এটা মাথায় রাখো। ঠিক আছে, ফাইন। তাহলে তোমাকে প্রশ্ন করতে পারে, এমসিকিউতে আমি এটা দেখেছি, ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে গঠিত প্রথম সাংস্কৃতিক সংগঠন কোনটা? ছায়ানট বা তমুদ্দুন মজলিস বা এরকম আরো 2-3টা নাম থাকে, তখন দেখা যায় তোমাকে
কোনটা পিক করতে হবে? তমুদ্দুন মজলিসকে তোমার পিক করতে হবে। ওয়েল, তারপরে যেটা হয় যে এই সংগঠনে বাংলাকে শিক্ষা ও আইন আদালতের বাহন করার প্রস্তাব করা হয়। আচ্ছা, তারপরে কি হয় জানো, এখানে আপু এটা যদি তুমি আরো বড় করি লেখাগুলো ফেটে যাবে, তোমার বুঝতে অসুবিধা হবে। এর চাইতে বেটার হয় যে আমি তোমাকে বলে বলে দিচ্ছি, তখন তুমি আমার সাথে ম্যাচ করে করে নাও। এ নাও, হলো? আচ্ছা যাও, করে দিলাম, এ নাও। আচ্ছা, তারপরে মানে যে প্রশ্নটা আসেই সেটা হচ্ছে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় 1947 সালের ডিসেম্বর মাসে। 1947 সালের ডিসেম্বর মাসে কি তৈরি হয়? রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। আচ্ছা, তারপরে দেখো নেক্সট যে ইম্পর্টেন্ট একটা এমসিকিউ ধীরেন্দ্রনাথ দত্তকে নিয়ে। গণপরিষদ সদস্য ধীরেন্দ্রনাথ দত্ত গণপরিষদের ভাষা বা উর্দু এবং ইংরেজির পাশাপাশি বাংলা করার দাবি জানান। কি করেন? বাংলা করার দাবি জানান। আসো আমরা শুরু করি। কি বলেছে দেখো, এই যে দেখো 48 সালের 25শে ফেব্রুয়ারি পাকিস্তান গণপরিষদ সদস্য ধীরেন্দ্রনাথ দত্ত গণপরিষদের ভাষা উর্দু পাকিস্তানের পাশাপাশি বাংলা ব্যবহারের দাবি জানান। এই এমসিকিউটা আসে নাই। আমি বিগত বছরের কি বলা যায় গত বছর তো অধ্যায় 1 ছিল না, তার আগে মোটামুটি সবগুলা বোর্ডে এই প্রশ্নটা আসছে, সবগুলা বোর্ডে এই প্রশ্নটা আসছে যে গণপরিষদে কে বাংলাকে উর্দু আর ইংরেজির পাশাপাশি দাপ্তরিক ভাষা করার দাবি জানান। সেটা হচ্ছে ধীরেন্দ্রনাথ দত্ত। ঠিক আছে, ওয়েল, তারপরে হচ্ছে যেটা হয় এখান থেকে গেল সর্বদলীয় রাষ্ট্রভাষা পরিষদ আবার পুনর্গঠিত হয়। আচ্ছা, এখানে একটা ইম্পর্টেন্ট এই যে দেখো, সেটা হচ্ছে কোথায় গেল, এইখানে দেখো, 8 দফা চুক্তির কথা বলা হয়। 8 দফা চুক্তিটা কি নিয়ে গঠিত হয়েছিল? 8 দফা চুক্তি মূলত রাষ্ট্রভাষা বাংলার প্রেক্ষাপটে বা ভাষা কেন্দ্রিক যেই প্রেক্ষাপট সেখান থেকে হয়েছিল। সেটা কোথায়? এই যে দেখো, কে করেছিল? যে মুখ্যমন্ত্রী খাজা নাজিমুদ্দিন 15ই মার্চ রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের সঙ্গে 8 দফা চুক্তি স্বাক্ষর করেন। কি চুক্তি স্বাক্ষর করেন? 8 দফা চুক্তি স্বাক্ষর করেন। আচ্ছা, এখন তারপরে যেটা আসছে 8 দফা চুক্তিগুলো তোমরা একটু পড়ে নিবা। এখান থেকে খুব একটা এমসিকিউ আসে না, 8 দফা চুক্তি থেকে খুব একটা এমসিকিউ আসে না, যেখান থেকে আসে সেটা আমি তোমাদেরকে বলবো। আচ্ছা, এইখান থেকে দেখো কি হয়। একে তো এই মানুষটা 37-এ একবার বলেছে, 47-এ একবার মাথাচাড়া দিয়েছে, ফাইনালি 1948 সালে উনি কি করেন জানো? উনি 21শে মার্চ রেসকোর্স ময়দানে আসেন এবং সেখানে তিনি দ্ব্যর্থহীন কণ্ঠে বলেন উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। তাকে উর্দু এবং উর্দু, দেখো দুইবার বলছে উর্দু এবং উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। খুবই মানে অধ্যত ভাবে তিনি কবে 1948 সালে 21শে মার্চ 1948 সালের 21শে মার্চ নিয়ে রেসকোর্স ময়দানে এই ভাষণটা দেন। ঠিক আছে, আবার 24শে মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনেও তিনি এইরকম করে যখন বলে তখন কি হয় জানো? তখন তাকে ওখান থেকে মোটামুটি বেশ ভালো রকম একটা প্রোটেস্টের শিকার তিনি হন, প্রোটেস্টের মুখোমুখি তিনি হন। ঠিক আছে, তারপরে যেটা হয় যখন এটা বলেন তখন আব্দুল মতিন একসাথে বলেও সবাইকে নিয়ে না না বলে প্রতিবাদ জানায়। আচ্ছা, তারপরে যেটা হয় তারপরে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সব জায়গাতেই প্রতিবাদ জানিয়েছে। আচ্ছা, এর মধ্যে কি হয় যে পরে এক পর্যায়ে পাকিস্তান সরকার আরবি হরফে বাংলা লেখা মানে আরবি আলিফ বা তাসা দিয়ে বাংলা লেখার একটা চিন্তা ভাবনা তারা করেছিলেন, কিন্তু সেটাতেও তারা সফল হতে পারেন নাই। আচ্ছা, তারপর দেখো এই যে দেখো সেকেন্ড যে কাজটা করেন সেটা হচ্ছে খাজা নাজিমুদ্দিন। খাজা নাজিমুদ্দিন কি করেছিল বলতো? খাজা নাজিমুদ্দিন এই যে দেখো 1952 সালে 26শে জানুয়ারি পল্টন ময়দানে, এটা আবার অন্য জায়গায় এমসিকিউটা এভাবে আসে, পল্টন ময়দানে পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা করার ঘোষণা কে দেন? সরি, পাকিস্তানের রাষ্ট্রভাষা
উর্দু করার ঘোষণা কে দেন? পল্টন ময়দানে পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দিন। আর এটার নাম যেন কি ছিল, জিন্না, মোহাম্মদ আলী জিন্না কোথায় বলেছিলেন? রেসকোর্স ময়দানে, ঢাকা বিশ্ববিদ্যালয়। ঠিক আছে, কাজেই কনফিউশন যত রকম ছিল তোমরা তো জীবনেও পড়ে দূর করবা না, আমি এখানে আছি দূর করে দেওয়ার জন্য। হ্যাঁ আসে। আচ্ছা, এই গেল। এখান থেকে আমার যত এমসিকিউ এর ব্যাপার স্যাপার ছিল আমি এগুলো সব কি করে দিলাম, ক্লিয়ার করে দিলাম। আচ্ছা আচ্ছা, এখন দেখো যেটা হয় সেটা হচ্ছে 1952 সালের প্রেক্ষাপটটা শুরু করি। সেটা হচ্ছে যে 1952 সালের 20 ফেব্রুয়ারি ফার্স্টে কি করে, 1952 সালের 20 ফেব্রুয়ারি সরকারি এক ঘোষণায় 21 ফেব্রুয়ারি থেকে 144 ধারা জারি করা হয়। ঠিক আছে, এখন দেখো 21 ফেব্রুয়ারি নিয়ে যে এমসিকিউ গুলো আসে সেটা হচ্ছে 21 ফেব্রুয়ারি সকাল 11টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমতলা থেকে একটা মিছিল বের হয়। সেই মিছিলের নেতৃত্ব কে ছিলেন জানো? সেই মিছিলের নেতৃত্বে দাঁড়াও, সেই মিছিলে নিহত হন কারা কারা দেখো। সেই মিছিলে শহীদ হন হচ্ছে বরকত, জব্বার, রফিক সহ আরো অনেকে। ঠিক আছে, আর ঢাকার ছাত্র, আচ্ছা এটা তো গেল। তাহলে তুমি একটু দেখো আমাকে, এই আমি একটু আগের পেজে যাই। সেটা হচ্ছে 21 ফেব্রুয়ারি শহীদ হন কারা, এই এমসিকিউটা আসে। আর একটা কথা হচ্ছে যে 21 ফেব্রুয়ারি মেয়েরাও কিন্তু তাদের সাথে প্রোটেস্ট করে। সেই কোন ইনস্টিটিউশনের মেয়েরা? ইডেন কলেজ, কামরুন্নেসা গার্লস স্কুল অ্যান্ড বাংলা বাজার গার্লস স্কুলের ছাত্রীরা। কোন স্কুল কলেজের ছাত্রীরা প্রোটেস্টটা করেছিলেন? ইডেন কলেজ, কামরুন্নেসা গার্লস স্কুল, বাংলা বাজার গার্লস স্কুলের ছাত্রীরা। আর শহীদ হয়েছিলেন কারা কারা 21 ফেব্রুয়ারি? 21 ফেব্রুয়ারি শহীদ হয়েছিলেন দেখো বরকত, জব্বার, রফিক, এই তিনজনের নাম আমাদের বইয়ে এসছে। সালাম, বরকত, রফিক, জব্বার আমরা বলি না? আচ্ছা, এরপরে তুমি এখানে আসো। এই যে দেখো যেটা হয়, একটা শহীদ মিনার বানানো হয় কবে? 23 ফেব্রুয়ারি। 23 ফেব্রুয়ারি এই শহীদ মিনারটাকে ভেঙে দেওয়া হয়। তুমি আমার সাথে পড়ো তাহলে আর তোমার কঠিন লাগবে না, তুমি তো তোমার কথাই বলে যাচ্ছ। আর এটা কার পিতাকে দিয়ে উদ্বোধন করা হয়? শফিউর, ভাষা শহীদ শফিউরের বাবাকে দিয়ে 23 ফেব্রুয়ারি আমাদের যে প্রথম শহীদ মিনারটা তৈরি করা হয়েছিল, নির্মাণ করা হয়েছিল, সেই শহীদ মিনারটাকে উদ্বোধন করা হয়। কিন্তু সেটাকে পাকিস্তানি সরকার ভেঙে দেয়। কি করে দেয়? ভেঙে দেয়। আচ্ছা, তারপরে এখন থেকে যেই লাইন্সগুলা, সেই লাইন্সগুলা খুবই ইম্পর্টেন্ট। দেখো, আচ্ছা 21 ফেব্রুয়ারি ছাত্র হত্যার প্রতিবাদে, 21 ফেব্রুয়ারি ছাত্র হত্যার 21 ফেব্রুয়ারি ছাত্র হত্যার প্রতিবাদে কবি মাহবুবুল আলম চৌধুরী, কে? কবি মাহবুবুল আলম চৌধুরী কাঁদতে আসেনি, ফাঁসির দাবি নিয়ে এসেছে শীর্ষক প্রথম কবিতা রচনা করেন। তাহলে তোমাকে যদি এমসিকিউতে প্রশ্ন করে যে ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে, ভালো মতো শুনে রাখো, ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে রচিত প্রথম কবিতাটি কি? সেটি হচ্ছে ফাঁসি, কাঁদতে আসেনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি, বাই কে? মাহবুবুল আলম চৌধুরী। আচ্ছা, তারপরে আর কে? তরুণ কবি আলাউদ্দিন আল আজাদ, স্মৃতির মিনার, দুইটা কবিতা পেলাম। আচ্ছা, আর এটা হচ্ছে, এটা গেল। তারপরে যেটা হয় যে আর এর প্রতিবাদে প্রতিক্রিয়া, আব্দুল গাফফার চৌধুরী যে গানটি রচনা করেন, চৌধুরী রচনা করেন, সরি আগে তো কবিতা রচনা করেন, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21 ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি। পরবর্তীতে যেটা কি হয়, আব্দুল লতিফ সুর করেন, ওরা আমার মুখের ভাষা কায়রা নিতে চায়, হ্যাঁ, এবং তোরা ঢাকা শহর রক্তে ভাসায় লিরের মতো সঙ্গীত। দেখো, তাহলে আমরা পেলাম এই পর্যন্ত কি, আমরা এই পর্যন্ত দুটো কবিতার নাম পেলাম। প্রথম কবিতাটি হচ্ছে কাঁদতে আসেনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি বাই মাহবুবুল আলম চৌধুরী। দ্বিতীয় কবিতাটার নাম আমরা কোত্থেকে পাই? সেটা হচ্ছে তরুণ কবি আলাউদ্দিন আল আজাদ, স্মৃতির মিনার। কি করেছিল? স্মৃতির মিনার। আচ্ছা, তারপরে কি আসছে? গান। ওরা সেই গানটা কি? আব্দুল গাফফারের রচনা করা গান, আমার ভাই রক্তে রাঙানো 21 ফেব্রুয়ারি, যেটা নাকি এখনো পর্যন্ত আমাদের ভাষা দিবসের গান। আমরা 21 ফেব্রুয়ারি আসলেই এই গানটা গাই। ঠিক আছে, সেটা। আর একটা হচ্ছে ওরা আমার মুখের ভাষা কায়রা নিতে চায়। আর হচ্ছে কোনটা? তোরা ঢাকা শহর রক্তে ভাসাইলির মতো গান। আর
মুনির চৌধুরীকে তখন জেলে আটকায় রাখছে। তো মুনির চৌধুরী তখন কি করেন? মুনির চৌধুরী তখন কবর নাটক রচনা করেন। কবর নাটক কার লেখা? এই প্রশ্নটা প্রায়ই আসে আর মানুষ প্রায় ভুল করে। দেখ চাই কি মুনির চৌধুরী জায়গায় জহির রায়হানকে বসাই দেন, না, মুনির চৌধুরী। কে? মুনির চৌধুরী। ঠিক আছে, কবর নাটক রচনা করেন কে? মুনির চৌধুরী। আর দেখো 52 পরে 1969 সালে জহির রায়হান রচনা করেছিলেন আরেক ফাল্গুন উপন্যাস। ঠিক আছে, জহির রায়হান রচনা করেন আরেক ফাল্গুন উপন্যাস। আচ্ছা, তারপরে কি হয় জানো? তারপরে 1952 সালে আবার একটু সামারি করব। আপু আপনি রেগুলার আপু এগুলা হচ্ছে ইম্পর্টেন্ট, তুমি এখান থেকে এমসিকিউ পাবা, তুমি এখান থেকে এমসিকিউ পাবা। আচ্ছা, আমি তোমাদের সাথে এইমাত্র আলোচনা করলাম ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে রচিত সাহিত্যকর্মগুলো নিয়ে। এর মাঝে 1 নম্বরে আছে কবিতা, 2 নম্বরে আছে গান, 3 নম্বরে আছে নাটক। ঠিক আছে, আই হোপ তোমরা আমার কাছ থেকে শর্ট একটা সাজেশন অলরেডি পেয়ে গেছো। আচ্ছা, তাহলে ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে কি বলতো, এগুলো কি ছিল? ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে এগুলো ছিল সাহিত্যকর্ম। আচ্ছা, তারপরে যেটা যাব সেটা হচ্ছে এই যে দেখো 1956 সালে পাকিস্তানের সংবিধানে বাংলা ভাষাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে কি করা হয়? অন্তর্ভুক্ত করা হয়। কি হয়? অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে কি করা হয়? এনলিস্টেড করা হয়। কত সালে? 1956 সালে। এটা কিন্তু এমসিকিউতে আসে, তুমি যে বোর্ডেরই হও না কেন এই এমসিকিউটা কিন্তু খুব কমন। আপুর নাম বলো, আমার নাম কুমকুম শারমিন। এতবার আমি আমার নাম বলেছি, বলার বাইরে। আচ্ছা, এই গেল। এখন আমি একটু আমার স্লাইডে যাই। দেখো, ঠিক আছে, এই যে দেখো তমুদ্দুন মজলিস নামক একটি সাংস্কৃতিক সংঘের কথা বলা হয়েছে। আচ্ছা, তারপরে আমি যাই, তারপরে আমি কোথায় যাব? বাঙালি জাতীয়তাবাদের বিকাশ, বাঙালি জাতীয়তাবাদের বিকাশ। আচ্ছা, এখন এইখানে আমি যেটা দেখব সেটা হচ্ছে যে ভাষা আন্দোলনের পটভূমি, ভাষা আন্দোলনের ঘটনাবলী এবং ভাষা আন্দোলন থেকে যা যা ইম্পর্টেন্ট এমসিকিউ আসতে পারে সেটা কিন্তু আমরা কি করেছি, যে দেখো এখানে তুমি সব একদম সুন্দর করে গুছানো আছে। ঠিক আছে, আচ্ছা, তো যেটা বলছিলাম যে এখান থেকে মোটামুটি কি হচ্ছে, ভাষা আন্দোলন রিলেটেড যে এমসিকিউ বলো, তারপর শর্ট কোয়েশ্চেন বলো, আমি যেখান থেকে মার্ক করে দিয়েছি অনুধাবনমূলক বলো, সেগুলো হচ্ছে কি করা হয়ে গেছে, পড়া হয়ে, মানে আমাদের পড়া হয়ে গেছে, মার্ক করা হয়ে গেছে। এখন তোমরা আমাকে প্রশ্ন করতে পারো যে আপু জাতীয়তাবাদের উন্মেষ মানে কি? জাতীয়তাবাদের উন্মেষ মানে হচ্ছে তোমার দেশের প্রতি যে ভালোবাসা, এই ভালোবাসাটার আসলে উত্থানটা কিভাবে করে হলো। জাতীয়তাবাদ মানে তো তোমাকে আমি বলেছি, জাতীয়তাবাদ মানে হচ্ছে নিজের দেশ, নিজের জাতিসত্তা, নিজের জাতীয়তার প্রতি আমাদের যে মোহ, আমাদের যে ভালোবাসা, আমাদের যে টান, আমাদের যে অনুপ্রেরণা, এবং এই মানে কি বলা যায়, ভালোবাসা থেকে তোমার আমার ত্যাগ তিতিক্ষার যেই কি বলতো টেন্ডেন্সি। ঠিক আছে, ওকে, অবশ্যই নোট করবা। আচ্ছা, তো এই জাতীয়তাবাদের বিকাশ প্রথমেই ধরা পড়ে কিসের মাধ্যমে? ভাষার মাধ্যমে। তো যখন নাকি বলা হয়েছিল যে বাংলা ভাষায় তুমি কথা বলতে পারবা না, একসাথে সবাই কি করেছিল বলতো? হিন্দু বলো, অসুবিধা নাই, অসুবিধা নাই, এটা এসএসসি 27 বাবারে, এটা এসএসসি 27, হিন্দু বলো, মুসলিম বলো, খ্রিস্টান বলো, যেই কোনো ধর্মের মানুষই তখন কি করেছিল জানো? যেই কোনো ধর্মের মানুষই এর বিরুদ্ধে দাঁড়িয়েছিল। ঠিক আছে, এর বিরুদ্ধে দাঁড়িয়েছিল এবং তারা বলেছে যে না, এটা হবে না, আমরা বাংলা ভাষায় কথা বলবো। ঠিক আছে, তো এই ব্যাপারটা যখন নাকি আস্তে 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 কি হলো, গাঢ় হতে থাকলো, স্বাভাবিকভাবেই তারা প্রথম কথায় কি করলো, তারা প্রাথমিক অবস্থায় প্রথম দিকে আমাদের কাছ থেকে ভাষাটাকে কেড়ে নিতে পারলো না। ভাষাটাকে যখন কেড়ে নিতে পারে নাই, তখন তারা চিন্তা করলো যে একটা কাজ করি, সেটা কি, সেইটা হচ্ছে ওদেরকে যত রকম ভাবে নির্যাতন করা যায় সব করি।
যত রকম ভাবে নির্যাতন করা যায়, ঠিক আছে। সেই নির্যাতনটা শুরু হয়েছিল কিসের মাধ্যমে জানো? আসো শুরু দেখি। সেই নির্যাতনটা শুরু হয়েছিল এই যে আসো, যে আমরা কি করেছি। আচ্ছা, এখান থেকে ইম্পর্টেন্ট অংশটা একটু দাগাই। সেটা হচ্ছে 21শে ফেব্রুয়ারিকে এখন কি বলা হয় জানো? 21শে ফেব্রুয়ারিকে কিন্তু আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে সারা বিশ্বে এই দিনটাকে সেলিব্রেট করা হয়। কি করা হয়? আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে এই দিনটাকে সেলিব্রেট করা হয় সারা পৃথিবীতে। এই অ্যানাউন্সমেন্টটা কাদের মাধ্যমে আসে? এই অ্যানাউন্সমেন্টটা আসে হচ্ছে গিয়ে কাদের মাধ্যমে জানো? এই অ্যানাউন্সমেন্টটা আসে হচ্ছে গিয়ে ইউনেস্কোর মাধ্যমে। কিসের মাধ্যমে? ইউনেস্কোর মাধ্যমে। এবং ইউনেস্কো কত সালে এই কি বলা যায়, ঠিক আছে, আমরা একটু মার্ক করে রাখি। এই এমসিকিউটা আসে সারা পৃথিবীতে কত কত সংখ্যক ভাষা রয়েছে? 7,000-এরও বেশি কি রয়েছে বলতো? ভাষা রয়েছে, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা যাই যে রাজনৈতিক আন্দোলনগুলো ঘটেছিল, সেই রাজনৈতিক আন্দোলনগুলো নিয়ে আমরা এখন একটু পড়ব। সেই রাজনৈতিক আন্দোলনগুলো নিয়ে এখন আমরা একটু পড়ব। আসো, সেটা হচ্ছে কি বলো? আওয়ামী মুসলিম লীগের জন্ম। কিসের জন্ম? সব প্রশ্নের উত্তর আমি দিব, আমি দেখছি সব প্রশ্নের আমি দিব উত্তর। হ্যাঁ, আসতেছি। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে কি, দেখো এই যে এই প্রশ্ন, এইটা এমসিকিউ কিন্তু আসে, এমসিকিউতেও আসে, আবার তোমার এটাকে কি বলে জ্ঞানমূলকেও আসে। সেই প্রশ্নটা কি? সেটা হচ্ছে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ কত সালে গঠিত হয়? 1949 সালে। কি হয়েছে জানো? যখন নাকি এই যে পাকিস্তানিরা তো একটা 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 করে আমাদেরকে আসলে অনেক অনেক বেশি কি বলা যায়, নির্যাতন শুরু করেছে, সব দিক থেকে আমাদেরকে আটকায় রাখার চেষ্টা করতেছে। তো তখন কি হলো? তখন হচ্ছে যখন এই বৈষম্য শুরু হয়, এই সমস্ত শুরু হয়, তখন তারা চিন্তা করলো যে আসলে বাঙালিদের নিজেদের কোনো সংগঠন নেই, যেই সংগঠনের মাধ্যমে আমরা আসলে এই যে আমাদের দাবি দেওয়া বা আমাদের কথাগুলা বলতে পারি। যেহেতু আমাদের নিজেদের কোনো সংগঠন নাই, আমরা কি করতে পারি? আমরা একটা সংগঠন দাঁড় করাতে পারি। আমরা একটা সংগঠন দাঁড় করাতে পারি। তাহলে সেই সংগঠনটা কি? সেই সংগঠনটা হচ্ছে পাকিস্তান পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ। কবে হয়? সেটা হচ্ছে 1949 সালের 23শে জুন। 1949 সালের 23শে জুন আওয়ামী মুসলিম লীগ গঠন করা হয়। আওয়ামী মুসলিম লীগ গঠন যে করা হয়, কারা কারা? এটা সভাপতির দায়িত্ব। এমসিকিউ, সভাপতির দায়িত্ব মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, সাধারণ সম্পাদক যুগ্ম সাধারণ সম্পাদক, এইগুলা একটু মার্ক করি। তারা বিস্তৃত কর্মসূচি ঘোষণা করেন। আচ্ছা, এখান থেকে যেটা হবে আমার তারপরের যে অংশ, সেটা হচ্ছে আচ্ছা, এখন একটা প্রবলেম দেখা দেয়। মুসলিম লীগ নামকরণ করার ফলে এখানে আসলে সব ধর্মের মানুষরা সমানভাবে অংশগ্রহণ করার ক্ষেত্রে কিছুটা বাধাগ্রস্ত হন। তো তখন কি করেন? তখন তারা কি করেন জানো? আওয়ামী মুসলিম লীগ থেকে মুসলিম যে টার্মটা, এইটাকে তারা সরায় ফেলেন অসাম্প্রদায়িক রাজনৈতিক আদর্শের উদ্দেশ্যে। অসাম্প্রদায়িক মানে বুঝেছো, এখানে কোনো সাম্প্রদায়িক কথাবার্তা মানে ধর্ম নিয়ে কোনো টানাটানি এখানে থাকবে না। আচ্ছা, তা শুরু করি আমরা। সেটা কবে? 1955 সালে কি হয়? পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ হয়ে যায় পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ। আচ্ছা, এই গেল। তারপরে এখান থেকে নেক্সট যে অংশটাতে আমরা যাব, যুক্ত ফ্রন্ট। আমি এটাকেই খুঁজছিলাম, যুক্ত ফ্রন্ট। এখন দেখা যাচ্ছে যে পাকিস্তান প্রতিষ্ঠার পর শাসক দল কি করেছে? যে মুসলিম, এক মিনিট, এটাকে আমি অনেক ছোট করে ফেলেছি। আচ্ছা, তো কি হয় যে মুসলিম লীগ দীর্ঘদিন নির্বাচনের মাধ্যমে কেন্দ্রীয় ও প্রাদেশিক সরকার গঠনের উদ্যোগ গ্রহণ করেনি। একজন আমাকে জিজ্ঞাসা করেছিল প্রাদেশিক সরকার কি? তখন তো দেশটা আসলে প্রদেশে ভাগ করা ছিল, কয়েকটা প্রদেশে ভাগ করা ছিল। তো প্রাদেশিক সরকার মানে হচ্ছে এই যে এরা হচ্ছে তোমার
যেহেতু আমার প্রদেশ আছে, তোমরা ভারতে দেখো না, ভারতে কয়টা প্রদেশ আছে? 7টা প্রদেশ না? এরকম 7টা প্রদেশে কি 7টা মুখ্যমন্ত্রী থাকে, তাদের মন্ত্রিসভা থাকে, ঠিক আছে? আর কেন্দ্রীয় সরকার হচ্ছে সম্পূর্ণ আলাদা। তাহলে এই যে এক একটা প্রদেশ কেন্দ্রিক যেই নির্বাচন বলো বা শাসন পরিচালনা কার্যক্রম যেটা বলো, সেটা থেকেই প্রদেশ থেকে এসেছে প্রাদেশিক কথাটা, ঠিক আছে? প্রদেশ থেকেই প্রাদেশিক সরকার, মানে সেই প্রাদেশিক সরকার নাকি ওই প্রদেশটাকে নির্দিষ্ট অঞ্চলটাকে, তোমাদের সবার প্রশ্ন আমি দেখছি, আমি সিরিয়ালি এবং যখন নাকি কনসিকুয়েন্স আসবে আমি তোমাদের সবার প্রশ্নের উত্তর দিব, ঠিক আছে? এই যে একজন আমাকে প্রশ্ন করেছিল, আপু প্রাদেশিক মানে কি? প্রদেশ শব্দটা থেকে প্রাদেশিক শব্দটা এসছে, ওই যে নির্দিষ্ট অঞ্চলের, পুরো দেশ না কিন্তু, পুরো দেশ বলতে তো বিশাল বড়, কেন্দ্রীয় সরকারের কাজ পুরো দেশকে নিয়ে, প্রাদেশিক সরকারের কাজ হচ্ছে ওই যে তাকে ছোট্ট একটা প্রদেশ বা ছোট্ট না বলি, এক বিশাল বড় দেশের যে ছোট অংশটাকে শাসন করতে দেওয়া হয়েছে সেটাকে তো আমি প্রদেশ বলছি। ওই অংশটার নির্বাচন ব্যবস্থা বলো, মুখ্যমন্ত্রী একজন থাকবেন, তার আন্ডারে কত কিছু কয়েকজন মন্ত্রিসভা থাকবেন, ঠিক আছে? ওই মানে অংশটা বা ওই প্রদেশ শব্দটা থেকে প্রাদেশিক কথাটা এসছে। আমরা অঞ্চল বলি না, আঞ্চলিক, ঠিক তেমনি প্রদেশ থেকে প্রাদেশিক সরকার। আচ্ছা, প্রাদেশিক না কিন্তু প্রাদেশিক। আচ্ছা, তো কি হচ্ছে যে এখন হয় কি যে মুসলিম লীগের শোচনীয় পরাজয় ঘটানোর লক্ষ্যে তারা চিন্তা করে কি নির্বাচন দিব না, মুসলিম লীগই তো করতেছে, তো তখন আমাদের তো তখন কি হলো 1955 সালে পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের যে যাত্রা হলো, এখন তারা চিন্তা করলো যে না, আমরা এখন একটা দল হিসেবে স্ট্যাবলিশ হয়েছি, আমরা এখন কি চাই? আমরা চাই যে একটা নির্বাচন, যে নির্বাচনে আসলে তোমরাও অংশগ্রহণ করো, মুসলিম লীগ আওয়ামী লীগ আমরাও অংশগ্রহণ করি, দুই দলই অংশগ্রহণ করবে, জনগণ ঠিক করবে প্রাদেশিক সরকারটা কারা ইসে করবে, কেন্দ্রীয় সরকার কিভাবে পরিচালিত হবে, জনগণের হাতে ছেড়ে দাও। তো এইটা হচ্ছে তারা মানতে নারাজ হয়। তো যেটা হয় সেটা হচ্ছে যে এখন মুসলিম লীগের তো আর এরকম যে তারা করতেছে, আসলে কেন্দ্রীয় সরকার মানে তখন পশ্চিম পাকিস্তান, হ্যাঁ আসলে একটা প্রদেশ তুমি বলতে পারো, হ্যাঁ পূর্ব বাংলা, হ্যাঁ। তো যেটা হয়েছে, তো যেটা বলতেছে কি যে না, একটা কাজ করি, আসো আমরা একটা আমাদের একটা ইউনাইটেড একটা ফোর্স আমরা গঠন করি। সেটা কি? ধর্মঘট মানে কি? ধর্মঘট মানে হচ্ছে সবকিছু বন্ধ করে দাও, কোনো কাজ চলবে না, হ্যাঁ সেটাই ধর্মঘট। এই যে যুক্তফ্রন্টের কথায় আমরা আসতেছি, তো তখন তারা কি করে 1953 সালের 14ই নভেম্বর যুক্তফ্রন্ট গঠন করেন। কি করেন? 5টা দল নিয়ে পরবর্তী, হ্যাঁ এই যে দেখো 1953 সালের, তোমাদের মতো বয়সে থাকতে যুক্তফ্রন্ট আমাকে অনেক প্যারা দিয়েছে, আমি নিজেও বুঝতাম না যুক্তফ্রন্ট কি। যুক্তফ্রন্ট একটা দল, 5টা ভিন্ন ভিন্ন দল নিয়ে একটা দল গঠন করা হয় এবং তারাই নির্বাচনে দাঁড়ায়, ঠিক আছে? তারাই নির্বাচনে দাঁড়ায়, নির্বাচনে তারা অংশগ্রহণ করে। আচ্ছা, তো যেটা হয় যুক্তফ্রন্ট কিন্তু নির্বাচনে জয়ীও হয়, কিন্তু আনফরচুনেটলি তারা আসলে খুব বেশি দিন সরকার পরিচালনা করতে পারে না। এটাও একটা ষড়যন্ত্রের অংশ, পাকিস্তানিদের, পশ্চিম পাকিস্তানিদের একটা ষড়যন্ত্রের অংশ ছিল এটা। তোমাদের বয়সে যখন আমি ছিলাম, আমি মাথা খাটাই খাটাই খাটাই, আর তখন তো এত গুগল ছিল না, হাতের কাছে বড়দের যত বই সেগুলো এত কঠিন ভাষায় লেখা, পড়তাম আর কাঁদতাম যে আমি বুঝতে পারতেছি না কেন, ঠিক আছে? তো অনেক পরে আমি যুক্তফ্রন্টের ব্যাপারটা যখন বুঝেছি, তখন আমি ডিসাইড করেছি যে আমি আমার আপু ভাইয়াদেরকে যুক্তফ্রন্টের ব্যাপারটা খুব ক্লিয়ার করে বুঝাই দিব। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, তো 53 সালে যুক্তফ্রন্ট গঠন করা হয়। এখন দেখো এই যে যুক্তফ্রন্ট কিভাবে বুঝবা, যেখানে 5টা দল ছিল, তারা কারা? আওয়ামী মুসলিম লীগ, হ্যাঁ কৃষক শ্রমিক লীগ, সরি কৃষক শ্রমিক পার্টি, নেজামে ইসলাম, খেলাফতে রব্বানি ও গণতন্ত্রী দল। পরবর্তীতে একটা দল এদের সাথে অ্যাড হয়ে যায়, 4টা দল হয় আর কি, ঠিক আছে? তাহলে বুঝতে পারলাম এই যে 5টা দল, আওয়ামী লীগ তো আগেই গঠন করা হয়, ঠিক আছে? তো সেই আওয়ামী লীগ, তারপরে হচ্ছে কৃষক শ্রমিক পার্টি, নেজামে ইসলাম, খেলাফতে রব্বানি এবং গণতন্ত্র দল, এই 5টা দল একত্র হয়ে কি গঠন করে? যুক্তফ্রন্ট গঠন করে। এই 5টা দল একত্রিত হয়ে কি গঠন করে? যুক্তফ্রন্ট গঠন করে। এই 5টা দল একত্রিত হয়ে কি গঠন করে? যুক্তফ্রন্ট গঠন করে। বুঝতে পেরেছো? এখন যাদের, আর ইউ হ্যাপি আফরোজা? তুমি কি হ্যাপি এই ব্যাপারটাতে?
তুমি যদি হ্যাপি হও তাহলে আপুকে একটু জানিয়ে দাও যে ইয়েস আপু আপনার এই ব্যাপারটাতে আমি খুব হ্যাপি। ঠিক আছে, তাহলে যুক্তফ্রন্ট হচ্ছে কি, যে 1954 সালে তৎকালীন রাজনৈতিক প্রেক্ষাপটে গঠিত একটি রাজনৈতিক দল। ঠিক আছে, এই রাজনৈতিক দলের মুখ্য উদ্দেশ্য ছিল যে বাংলার জনগণকে পাকিস্তানের শোষণ থেকে রক্ষার উদ্দেশ্যে একটা কেন্দ্রীয়, মানে তারা যেহেতু নির্বাচন করবে সেই নির্বাচনে অংশগ্রহণ করবে এবং সেই উদ্দেশ্যে তারা সমমনা 5টা দলকে নিয়ে যুক্ত হয়ে একটা দল গঠন করেন। সেই 5টা দলকেই আমি কি বলছি, সেই 5টা দলকে যখন আমি একত্রে জোটবদ্ধ হয়ে নতুন নামকরণ করছি সেটার নাম হচ্ছে যুক্তফ্রন্ট। ঠিক আছে, যুক্তফ্রন্টের নির্বাচন, যেহেতু তারা নির্বাচন করবে তাদের একটা নির্বাচনী প্রতীক লাগবে। ঠিক আছে, আচ্ছা 54 সালে প্রাদেশিক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। ঠিক আছে, প্রাদেশিক পরিষদের নির্বাচন, এই চ্যাপ্টার থেকে এমসিকিউ আসবেই। প্রাদেশিক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। আচ্ছা, এই নির্বাচনে জনগণ যুক্তফ্রন্টের 21 দফাকে তাদের স্বার্থ রক্ষার সনদ বলে বিবেচিত করেন এবং 237টি মুসলিম শাসনের মধ্যে আসনের মধ্যে যুক্তফ্রন্ট 223টি আর মুসলিম লীগ মাত্র 9টা আসন লাভ করে। এমসিকিউতে এই প্রশ্নটা আসেই আসে। সেই প্রশ্নটা কি, যে 54 সালের প্রাদেশিক নির্বাচনে, কি 1954 সালের প্রাদেশিক নির্বাচনে যুক্তফ্রন্ট কতটি আসন লাভ করেন? যুক্তফ্রন্ট 223টি আসন লাভ করেন। সেটা কবে? সেটা 1954 সালের প্রাদেশিক নির্বাচনে। ঠিক আছে, প্রাদেশিক পরিষদের নির্বাচনে। আচ্ছা, এই গেল। এইটা দেখার পর পাকিস্তানিদের মাথা খারাপ হয়ে যায়। তখন তারা বুঝে যে ব্যাপারটা তো ভালো না, ব্যাপারটা তো আসলে খারাপ। পাকিস্তানিরা তো আসলে পূর্ব পাকিস্তানিরা, মানে বাঙালিরা, আমার আসলে পূর্ব পাকিস্তান কথাটা আসে না, বাংলাদেশে আসে। পূর্ব পাকিস্তানিরা বা বাঙালিরা তো আসলে খুব বেশি সচেতন হয়ে যাচ্ছে। এইটা তো হইতে দেওয়া যায় না। যেহেতু এটা হইতে দেওয়া যায় না, হোয়াট উই নিড টু ডু, সেইটা হচ্ছে ওদের দাবায় রাখতে হবে। তখন তারা কি করে, যে 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 বলে যে, মানে এখন ওরা কিছু বলতেও পারে না, কিন্তু যুক্তফ্রন্ট আসলে কি করে, যুক্তফ্রন্ট যেহেতু নির্বাচনে জিতেছে তখন তারা সরকার গঠন করবেই, আর তো আসলে সেকেন্ড কোনো অপশন নাই। সেকেন্ড যেহেতু কোনো অপশন নাই, তারা কি করে, তারা আসলে কিছু করার নাই, তখন যুক্তফ্রন্টের হাতে ক্ষমতা দিয়ে দেয়। যুক্তফ্রন্টের 21 দফা, এই 21 দফার অন্যতম দফা হচ্ছে রাষ্ট্রভাষা বাংলা হবে, এটা মাথায় রেখো। যুক্তফ্রন্টের 21 যুক্তফ্রন্টের দফাগুলোর মধ্যে মূল দফা কোনটা ছিল? যুক্তফ্রন্টের দফাগুলোর মধ্যে মূল দফা ছিল কি, পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হবে বাংলা। আচ্ছা, এই একটা গেল। আচ্ছা, তারপরে আমরা একটু পরে ব্রেকে যাব। ঠিক আছে, একটু পরে আমরা ব্রেকে যাব। 21টা দফা সবগুলা তোমার পড়তে হবে না, এই যুক্তফ্রন্ট সরকার নিয়ে আমরা পড়ব। ঠিক আছে, সেটা হচ্ছে 54 সালের 3রা এপ্রিল একে ফজলুল হক, যিনি কিনা ওই যে কৃষক শ্রমিক পার্টির নেতা, তিনি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। এটা মাথায় থাকবে, মুখ্যমন্ত্রী। তাহলে যুক্তফ্রন্টের নির্বাচনে মুখ্যমন্ত্রীর পদে শপথ গ্রহণ কে করেন? শেরে বাংলা একে ফজলুল হক। ঠিক আছে, মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ কে করেন, এটা কিন্তু এমসিকিউতে আসে, শেরে বাংলা একে ফজলুল হক। আনফরচুনেটলি যুক্তফ্রন্ট সরকার মাত্র 56 দিন ক্ষমতায় ছিল। ঠিক আছে, মাত্র 56 দিন ক্ষমতায় ছিল। কেন 56 দিন ক্ষমতায় ছিল জানো? কারণ হচ্ছে তারা বিভিন্ন রকম ষড়যন্ত্র করে, এর মধ্যে পাটকলের একটা ষড়যন্ত্র ছিল। ঠিক আছে, এখানে কি বইয়ে তোমাদের সেটা আছে কিনা আমি ঠিক জানি না। হ্যাঁ হ্যাঁ, আছে আছে। ঠিক আছে, তখন দেখা যায় যে তারা বিভিন্ন রকম ষড়যন্ত্র করে, এখানে উস্কাই দিচ্ছে সেখানে উস্কাই দিচ্ছে, এগুলা করে 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 দেখা যায় যুক্তফ্রন্ট সরকারকে 56 দিনের মাথায় আসলে কি করায়, নামিয়ে দেয়। তারা আসলে আর কি করতে পারে না, একটা দাঙ্গা বাধায় দেয়। দাঙ্গা বাধায় দেওয়ার পরে তখন তারা প্রমাণ করে যে আসলে যুক্তফ্রন্ট সরকার দেশ চালাইতে পারে না। 21 দফার একটা দফা মনে রাখবা, সেটা হচ্ছে অন্যতম দফা ছিল রাষ্ট্রভাষা বাংলা, রাষ্ট্রভাষা হিসেবে বাংলাকে স্বীকৃতি দেওয়া বা বাংলার মর্যাদা প্রতিষ্ঠা করা। ঠিক আছে, আচ্ছা এই হচ্ছে যে ব্যাপারটা। তারপরে যেটা হয় সেটা হচ্ছে, আচ্ছা
এখন ধরো 54 সালের পর যেটা শুরু হয় সেটা হচ্ছে একটা অস্থিরতা, একটা অরাজকতা। কি হয়? একটা অস্থিরতা শুরু হয়, একটা অরাজকতা শুরু হয়। এই অস্থিরতা, এই অরাজকতা দূর করার জন্য তারা যেই কাজটা করে সেইটা হচ্ছে যে মাত্র তখন 54 সাল, 71 সাল আসতে কিন্তু আরো অনেক অনেক দূর বাকি। তো এর মাঝের যে এই যে দেখো সামরিক শাসন শুরু হয়, ঠিক আছে, সামরিক শাসনের বেড়াজালে আবদ্ধ হয়ে যায়, ঠিক আছে, 1956 সালে সংসদ সংবিধান বাতিল হয়ে যায়, কেন্দ্রীয় প্রাদেশিক পরিষদ ভেঙে ফেলা হয়। তখন আসলে পাকিস্তানের প্রেসিডেন্ট কে ছিলেন জানো? তখন ইস্কান্দার মির্জাই, যদিও এটা এখান থেকে এই গেল। আইয়ুব খানের ক্ষমতা দখল থেকে আবার খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে 1958 সালের 27 অক্টোবর কি করে? 58 সালের 27 অক্টোবর আইয়ুব খান ইস্কান্দার মির্জাকে অপসারণ করেন। আচ্ছা, তারপর যেটা হয়, আইয়ুব খান মৌলিক গণতন্ত্র, এটা খুব ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, কে মৌলিক গণতন্ত্র চালু করেন? ঠিক আছে, আচ্ছা এখন একটা ব্রেক দেই আমরা, কি বলো? এখান থেকে আমরা একটু পরে আসবো না, মৌলিক গণতন্ত্রটা বুঝাই দিই, শোনো। তো যখন নাকি মাঝখানে তো তোমাদেরকে বললাম মাত্র 54 সালের ঘটনা এটা ঘটলো, মুখ্য মানে প্রধান, মুখ্য মানে প্রধান, প্রধান দাবি চারটি, প্রধান মূল দাবি ছিল বাংলা ভাষাকে রাষ্ট্রভাষার মর্যাদায় অধিষ্ঠিত করা, ঠিক আছে। আচ্ছা, এখন তোমাদেরকে আমি বলি 54 সালের পর তো অনেক আপস অ্যান্ড ডাউনস হয়, আপস অ্যান্ড ডাউনস হয়, আপস অ্যান্ড ডাউনস হয়, কিন্তু মেইন যেই ব্যাপারটা আইয়ুব খানের ক্ষমতা দখল, এটা খুব ইম্পর্টেন্ট ছিল, ঠিক আছে। 54 সালের পর অনেকগুলো বছর গেছে, ঠিক আছে, সেটা তুমি একটু মাথায় রেখো না, সেটাকে তুমি একটু সাইড করো। 54 সালের পর লম্বা একটা ব্রেক দিয়ে সেটা হয়, তখন আবার সামরিক শাসন শুরু হয়ে যায়, ঠিক আছে। সামরিক শাসন শুরু হয়ে যায় পরে সেটা হচ্ছে যেটা হয় মোটামুটি 60, এখানে কি 60 সালটা লেখা আছে? দাঁড়াও, এই যে হ্যাঁ, 59 সালে, 58 সালে, 58 সালে, 1958 সালে কি হয়, ইস্কান্দার মির্জাকে দেশ থেকে বের করে দেয়। কে বের করে দেয়? দেশ থেকে বের করে দেয় হচ্ছে গিয়ে আইয়ুব খান। তখন তিনি নিজে পাকিস্তানের প্রেসিডেন্ট হন। পাকিস্তানের প্রেসিডেন্ট হওয়ার পর উনি চিন্তা করে যে আচ্ছা, এখন তো পাকিস্তানে সামরিক শাসন চলছে, এখানে তো আমি যা বলবো তাই, আমি একটা কাজ করতে পারি, আমি মৌলিক গণতন্ত্র বলে একটা নতুন ব্যবস্থা চালু করি। এই প্রশ্নটা আসে যে মৌলিক গণতন্ত্র কে চালু করেন? এমসিকিউতে আসে যে মৌলিক গণতন্ত্র কে চালু করেন? মৌলিক গণতন্ত্র চালু করেন হচ্ছে আইয়ুব খান। আইয়ুব খান কে ছিলেন? উনি কিন্তু কোনো নির্বাচিত প্রেসিডেন্ট ছিলেন না, নির্বাচিত যারা ছিলেন সবাইকে তিনি একটু একটু করে সাইড করে দিচ্ছে, সবার আগে যুক্তফ্রন্টকে সাইড করছে, ঠিক আছে। তো নির্বাচিত তিনি কোনো প্রেসিডেন্ট ছিলেন না, তিনি ছিলেন কি স্বৈর শাসক, স্বৈর শাসক ছিলেন। এবং তিনি যেটা করেন সেটা হচ্ছে তার নিজের যেই কি বলে, তার নিজের, আচ্ছা একটু কঠিন হয়ে যাচ্ছে, সহজ করে দিচ্ছি, তার নিজের আধিপত্য বিস্তার করার জন্য সে মৌলিক গণতন্ত্র বলে আইয়ুব খানের ক্ষমতা দখলটা। আচ্ছা তোমাদেরকে বলি, যুক্তফ্রন্ট সরকার যখন 1954 সালে গঠিত হয়, তারা মাত্র 56 দিন কি করে, তারা মাত্র 56 দিন দেশ শাসন করে, তারপরে আর পারেন না। কারণ কি, সরকারের ভেতরে তখন অনেক ধরনের ষড়যন্ত্র করে, তার মধ্যে মূল ষড়যন্ত্র ছিল দাঙ্গা বাঁধায় দেওয়া। কাদের মধ্যে দাঙ্গা বাঁধিয়ে দিয়েছে? বাঙালি আর অবাঙালি। আদমজি পাটকলের তখন একটা প্রবলেম শুরু করেছে, কর্ণফুলী পেপার মিলে তখন একটা প্রবলেম শুরু করেছে। এই প্রবলেমগুলো তৈরি করে তারা জনগণের কাছে প্রমাণ করছে, দেখো যুক্তফ্রন্ট সরকার কিচ্ছু পারে না, ওদেরকে নামাই দাও, ওদেরকে নামাই দিয়েছে। তাহলে 54 সালের পরে 55, 56, 57, 58, 59 এই বছরগুলা বেশ উত্তাল অবস্থায় ছিল, অনেক ধরনের অনেক কিছু হয়েছে মাঝখানের এই পিরিয়ড গুলাতে। আমরা একটু মনোযোগ কম দিই, আমরা আবার মনোযোগ দিই 1959 সালে, 59 না 58 সালে। 1958 সালে কি হয়, আইয়ুব খান আসেন। আইয়ুব খান এসে কি করে, সে বলে যে স্বৈর শাসন শুরু হলো, মানে সেনা শাসন শুরু হলো, এখন থেকে পাকিস্তান সেনাবাহিনীর প্রধান আমি আইয়ুব খান, আমি এই দেশের প্রেসিডেন্ট, আমি দেশটাকে চালাবো, আমি যেমনি করে বলবো সেমনি করেই চলবে। এখন আমি নতুন একটা সিস্টেম চালু করলাম, এটাকে বলতেছে মৌলিক গণতন্ত্র। কি, তাহলে তোমাকে যদি এমসিকিউতে প্রশ্ন করে যে মৌলিক গণতন্ত্র প্রথা কে চালু করেন, উত্তর হবে প্রেসিডেন্ট আইয়ুব খান। উত্তর হবে কি, প্রেসিডেন্ট আইয়ুব খান। আচ্ছা ঠিক আছে, এই যে দেখো, এখন দেখো, এখন করে কি, যেহেতু উনি 58 সালে আসে, এর মাঝে 65 সালে তিনি
নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন। তো প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার ফলে সমস্ত ক্ষমতা পশ্চিম পাকিস্তানের দিকে চলে যায়। পশ্চিম পাকিস্তানের দিকে চলে যায়। এখন ও বলে যে আমি তো এখন হাউ মাউ কাউ, মানুষের গন্ধ পাও, এরকম করে ভূত রাক্ষসরা বলে না, আইয়ুব খান তখন বলতেছিল যে হাউ মাউ কাউ, বাঙালির রক্ত খাও। ঠিক আছে, তো এই হাউ মাউ কাউ, বাঙালির রক্ত খাও বলেই ও মনে করো 65, 66, 67, 68, 69, 70, মানে লম্বা একটা সময় ও কি করে, লম্বা একটা সময় ও ভয়ঙ্কর দুঃশাসন চালায়। হ্যাঁ আমি ব্রেক দিব, এটা শেষ করেই, এইটা শেষ করেই আমি ব্রেক দিব, এইটা শেষ করেই আমি ব্রেক দিব। তোমরা এই জিনিসটা পড়বা, এই যে এই ব্রেকে, আচ্ছা ব্রেকের পরে আমরা আসি। মৌলিক গণতন্ত্র আইয়ুব খানের প্রচলিত একটা নতুন গণতান্ত্রিক পদ্ধতি। ঠিক আছে, সেইটাতে কি সে এই একটা গণতান্ত্রিক পদ্ধতি চালু করে যেটা নাম দেয় হচ্ছে মৌলিক গণতন্ত্র। তুমি তাহলে আমরা এখন 57, তো আমরা 5টা 10-এ আসবো। মালিহা মুবাশিরা আপু চলে আসছি, 10 মিনিট ওভার হয় নাই, 5টা 10 বাজছে এখনো। আচ্ছা একটা কথা বলি, সেটা হচ্ছে যে এই পর্যন্ত যে আমরা পড়লাম সেই পর্যন্ত আমরা একটা কাজ করি, আমরা কিছু এমসিকিউস দেখি। ঠিক আছে, একদম পরীক্ষা উপযোগী, যেগুলো তোমাদের পরীক্ষায় আসবেই। ঠিক আছে, নো ম্যাটার হোয়াট, কোন বোর্ড থেকে তুমি পরীক্ষা দিচ্ছ, এখন তো তোমার টেস্ট পরীক্ষা, তুমি যে স্কুলেরই হও, এই প্রশ্নগুলো থেকে তোমার প্রশ্ন আসবে, এই প্রশ্নগুলো থেকে তোমার প্রশ্ন আসবে। যেমন দেখো, উর্দুকে সাল বলে দিয়েছে কিন্তু 37 সাল, উর্দুকে 1937 সালে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার প্রস্তাব কে দেন? মোহাম্মদ আলী জিন্নাহ, রাইট? উর্দুর বিরোধিতা করেন কোন বাঙালি নেতা? শের বাংলা, বাংলার বাঘ। শের বাংলা মানে কি? হ্যাঁ, স্লাইড তো তোমাদের কাছেই থাকবে রে বাবারে, আপুরা ভাইয়ারা আসতে পারে। দেখো একটা কথা বলি, আমি তোমাদেরকে বারবার বললাম না যে আমাদের 7টা সৃজনশীল আসবে, তাহলে সৃজনশীলের জন্য ইম্পর্টেন্ট, সৃজনশীলের জন্য বা সিকিউর জন্য এই চ্যাপ্টারটা একটু কম ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট ইকুয়ালি ফর এমসিকিউ অ্যান্ড এসকিউ। এমসিকিউ অ্যান্ড এসকিউ চ্যাপ্টার থেকে পড়তেই হবে, এটার কোনো মিস নাই, এটার কোনো মিস নাই। 47 সালে 17ই মে উর্দুকে রাষ্ট্রভাষা করার প্রস্তাব দেন কে? এই জন্যই দেখো, যেই চ্যাপ্টারে যেটা নিড বেসিসে আমাকে পড়তে হবে। তোমার লার্নিং নিড কোনটা সেটা আমি বুঝতে পারছি, তোমার এই চ্যাপ্টারের নিড কোনটা? এমসিকিউ এসকিউ। এই চ্যাপ্টার থেকে তোমার একটু লেস ইম্পর্টেন্ট হচ্ছে সিকিউটা। ঠিক আছে, চৌধুরী খলিকুজ্জামান পড়ো নাই তাই পাও না, পড়লে তুমি অবশ্যই পেতা, এটা আপু মার্ক করে দিয়েছি, একদম দাগিয়ে দিয়েছি। আচ্ছা, আলিগড় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে উর্দুর পক্ষে কে মত দেন? পক্ষে জিয়াউদ্দিন আহমেদ। আর এরা সবাই তো উর্দুর বিপক্ষে ছিল, মনে আছে? এরা সবাই উর্দুর বিপক্ষে ছিল, যে উর্দুকে রাষ্ট্রভাষা হিসেবে মানেন না। এই লোক ছিল আলিগড় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, এই বলছে যে কি রাষ্ট্রভাষা চাই উর্দু। প্রবন্ধ লেখেন নাই কে? আবুল কাশেম। বলতো উনি আরেকটা কে? উনি হচ্ছেন তমুদ্দুন মজলিসের প্রতিষ্ঠাতা। তমুদ্দিন মজলিস গঠিত হয় বলো কবে? আমার কিন্তু তারিখটা মনে আছে, আমি কিন্তু তারিখটা দাগিয়েও দিয়েছি। বলো।
1947 সালের 2রা সেপ্টেম্বর। প্রতিষ্ঠাতা কে? তমুদ্দুন মজলিসের প্রতিষ্ঠাতা কে বলো? আবুল কাশেম। মনে আছে? আফরিনা, ভেরি গুড আপু। আচ্ছা, তারপরে হচ্ছে বাংলাকে শিক্ষা ও আইন আদালতের বাহন করার প্রস্তাব গৃহীত হয় কোথায় বলো? তাড়াতাড়ি বলো। যুব কর্মী সম্মেলনে। দেখো এগুলা কিন্তু আমাদের এমসিকিউতে এক্সামে আসবে। করাচি শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত হয় 1947 ডিসেম্বরে। রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ খুবই ইম্পর্টেন্ট একটা সংগঠন, ডিসেম্বর 1947। গণপরিষদে বাংলার পক্ষে দাবি। গণপরিষদের সাথে কার নাম জড়িত? ধীরেন্দ্রনাথ দত্ত। আচ্ছা, আমি এখন পড়ায় চলে যাই। অনেকক্ষণ তো এমসিকিউ হলো, এখন আবার একটু পড়ায় আসো, কারণ কিছু পড়া এখনো রয়ে গেছে। অনেক এমসিকিউ আছে এখানে। মুসলিম লীগ আমরা পড়লাম যে যুক্ত ফ্রন্ট আমরা পড়লাম, সেটা হচ্ছে এই যে 5টা দল নিয়ে যুক্ত ফ্রন্ট গঠিত হয়। ঠিক আছে, একটা শর্ট কোশ্চেন আসে, কোন 5টি দল নিয়ে যুক্ত ফ্রন্ট গঠিত হয়েছে? এই 5টা দল নিয়ে এই যে যুক্ত ফ্রন্ট যে গঠিত হচ্ছে, সেটা যুক্ত ফ্রন্ট যে গঠিত হচ্ছে সেই দিনকে। আচ্ছা, তারপরে হচ্ছে 1954 সালের যুক্ত ফ্রন্ট নির্বাচন, এটাকে যুক্ত ফ্রন্ট নির্বাচনও বলে। ঠিক আছে, প্রাদেশিক নির্বাচন যেটা। ঠিক আছে, এই যে দেখো যুক্ত ফ্রন্ট কয়টা আসন লাভ করে? 223টা আসন লাভ করে। কিন্তু যুক্ত ফ্রন্ট 223টা আসন লাভ করে কি করে? সরকার গঠন করে এবং জনগণের রায়, পশ্চিম পাকিস্তানি জনগণের রায় কি হয়? জনগণের রায় যুক্ত ফ্রন্টের কাছে যায়। কিন্তু এখন পুরো বাংলার একচ্ছত্র বা একচেটিয়া সমর্থন নিয়ে তারা যদিও কি করে সরকার গঠন করে, প্রাদেশিক সরকার গঠন করে, কিন্তু সেটা বেশি দিন কি করতে পারেনি, লং টার্মে তারা সেটা সাস্টেন করতে পারেন নাই। মাত্র 56 দিনের বেলায় তারা ভেঙে যান, সরকার ব্যবস্থাটা ভেঙে যায়। আচ্ছা, 21 দফার অন্যতম দাবি ছিল পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা হিসেবে বাংলাকে প্রতিষ্ঠা করার কথা। আর অনেকগুলো দাবি ছিল, কিন্তু অন্যতম কোনটার কথা বলেছে? অন্যতম বলেছে পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলার কথা। আচ্ছা, তারপরে দেখি তারপরে হচ্ছে সামরিক শাসনের কথা তো তোমাদেরকে বললামই, যে যুক্তফ্রন্ট সরকার যখন নাকি 56 দিনের বেলায় ভেঙে যায় 1954 সাল, 55, 56, তারপরে কি হয় 57, 58, ইস্কান্দার মির্জা সামরিক শাসন জারি করেন। একসাথেই পড়াচ্ছি। আচ্ছা, এই গেল। ঠিক আছে, এই যে এখন দেখো আমরা যেটা দেখব সেটা হচ্ছে পূর্ব পাকিস্তানের প্রতি বৈষম্য। পূর্ব পাকিস্তানের প্রতি কি? বৈষম্য। আচ্ছা বাবারে, আমি বারবার বলতেছি, এটা একটু মিস্টেক হয়ে গেছে, এটা 2027। ঠিক আছে, আচ্ছা, তো বৈষম্যটা কি? দেখো, তুমি যদি দেখো যে একটা হচ্ছে পূর্ব পাকিস্তান, একটা হচ্ছে পশ্চিম পাকিস্তান। পশ্চিম পাকিস্তানের শিল্প 74%, অন্যদিকে পূর্ব পাকিস্তানের শিল্প মাত্র 25%, 25.7%। তোমাকে আমি বিশেষ বিশেষ খাতগুলা দেখাই। শিক্ষায় খরচ হয় হচ্ছে পূর্ব পাকিস্তানে মাত্র 27.3%, আর পশ্চিম পাকিস্তানে 72.7%। তুমি দেখো স্বাস্থ্যে পূর্ব পাকিস্তানে মাত্র 19%, পশ্চিম পাকিস্তানে 81%। কৃষিতে পশ্চিম পাকিস্তানে 21%, পূর্ব পাকিস্তানে 21%, পশ্চিম পাকিস্তানে 79%। এই যে তুমি দেখতে পাচ্ছ না, সবকিছু বাংলাদেশ থেকে নিয়ে যাচ্ছে, কিন্তু বাংলাদেশকে অর্থাৎ পূর্ব পাকিস্তানকে তারা যত রকম ভাবে ছক মুখস্থ করতে হবে না, ছক মুখস্থ করতে হবে না। ঠিক আছে, তুমি শুধু দেখো
ঠিক আছে, তুমি শুধু দেখো। তারপরে আমরা 6 দফা নিয়ে পড়ি। 6 দফা 1 2 3 4, আচ্ছা দাঁড়াও বই থেকে পড়ি। আচ্ছা 6 দফাতে যাই আমরা, চলো। 6 দফা আমাদের অনেক বৈষম্য আমরা পেয়েছি, যে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের সাথে, সরি, পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানের সাথে বৈষম্যটা করত। এই বৈষম্যটা আসলে শেষমেশ কি হয়েছে দেখো, 1965 সালে যুদ্ধ হয়, ভারত পাকিস্তানের যুদ্ধ হয়। আচ্ছা তারপরে কি হয়, যে ঐতিহাসিক 6 দফা দাবি করা হয়। এই 6 দফা 1966 সালে 5 ও 6 ফেব্রুয়ারি কি হয়, লাহোরে অনুষ্ঠিত বিরোধী দলসমূহের এক সম্মেলনে এই 6 দফা, তাহলে 6 দফা কোথায় পেশ করা হয়? 6 দফা পেশ করা হয় হচ্ছে লাহোরে। কোথায়? লাহোরে। এই 6 দফা তুমি খুব ভালো মতো পড়ে রাখবা, জেনে রাখবা 6 দফার কত নম্বর দাবি কোনটা, এটা কিন্তু আসে। আচ্ছা মূল যেই অংশটা এখান থেকে, দাঙ্গা মানে মারামারি আপু, দুইটা সম্প্রদায়ের মধ্যে একটা ঝামেলা বাঁধিয়ে দেয়া, একটা সংঘর্ষ বাঁধিয়ে দেয়া, ঠিক আছে। তারপর সেখান থেকে উদ্ভূত যে পরিস্থিতি, যেখান থেকে মারামারি হয়, সেটা এমসিকিউ আসে, ওখান থেকে এমসিকিউ আসে, যেগুলো আমি মার্ক করে দিয়েছি ওগুলোই ইম্পর্টেন্ট। আচ্ছা দেখো এখান থেকে দেখো 6 দফায় একটা মূল দফার কথা বলা হয়, বা যে সেটা হচ্ছে সারা দেশে অবাধে বিনিময়যোগ্য 2 ধরনের মুদ্রা না হয় বিশেষ শর্ত সাপেক্ষে একই ধরনের মুদ্রা প্রচলন করা যেতে পারে। এমসিকিউতে আসে 6 দফার কত নম্বর দফায় অভিন্ন মুদ্রা ব্যবস্থার কথা বলা হয়েছে। তুমি দিবা যে 6 দফার 3 নং দফায় অভিন্ন মুদ্রা ব্যবস্থার কথা বলা হয়েছে, ঠিক আছে। আচ্ছা তারপরে আসে 6 দফার কত নম্বর দফায় অঙ্গরাজ্যগুলোকে আঞ্চলিক নিরাপত্তা এবং আধা সামরিক বাহিনী গঠন করার ক্ষমতা দেওয়া হয়। 6 নম্বর দফায়, 6 দফার 6 নম্বর দফাটা একটু দেখে নাও, ঠিক আছে। 6 দফার 6 নম্বর দাবিটা একটু দেখে নাও, প্রত্যেকটা দাবি খুব ইম্পর্টেন্ট, 6 দফার প্রত্যেকটা দাবি খুব ইম্পর্টেন্ট, একটু মনে রাখো, সিরিয়ালটা মনে রাখো, ঠিক আছে, একটু সিরিয়ালটা মনে রেখো। আচ্ছা 6 দফা গেল। 6 দফার পর 6 দফা কত সালে হয়েছে? 1966 সালের 5 এবং 6 ফেব্রুয়ারি। 1966 সালের 5 এবং 6 ফেব্রুয়ারি লাহোরে। কোথায়? লাহোরে। আচ্ছা এই 6 দফার পর 1968 সালে, তো মোটামুটি 6 দফাতে তো সব বাঙালিদের মনের কথাই বলেছে, বলার পর রাষ্ট্র চিন্তা করলো, রাষ্ট্র মানে তদানীন্তন পাকিস্তান পশ্চিম পাকিস্তানি রাষ্ট্র চিন্তা করলো যে এটা তো আটকানো লাগবে, এরা তো বাঙালিদেরকে একদম 12টা মানে খুব অধিকার সচেতন করে দিচ্ছে, তারা তো সবাই মিলে এখন কি করবে বলতো, তারা তো সবাই মিলে এখন এই দেশটাকে ভাগ করার উদ্দেশ্যে নামছে, এটা তো হইতে দেওয়া যায় না। তো তখন তারা কি করলো জানো, তখন তারা এই যে 6 দফার প্রবর্তক শেখ মুজিবুর রহমান, তার বিরুদ্ধে কি করলো জানো, তার বিরুদ্ধে একটা মামলা ঠুকে দিল, আগরতলা ষড়যন্ত্র মামলা। এটা মনে রাখো, এই আগরতলা ষড়যন্ত্র মামলাটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কি করে দিল 1968 সালে রাষ্ট্র বনাম শেখ মুজিব, এইভাবে করে তারা আগরতলা ষড়যন্ত্র মামলা কি করে দিল, আগরতলা ষড়যন্ত্র মামলা ঠুকে দিল, ঠিক আছে, আগরতলা ষড়যন্ত্র মামলা। আচ্ছা ঠিক আছে, এই আগরতলা ষড়যন্ত্র মামলা, এই গেল আগরতলা ষড়যন্ত্র মামলা নিয়ে। এই আগরতলা ষড়যন্ত্র মামলায় মোট কতজন আসামি ছিল, এইটা একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন, ঠিক আছে। আগরতলা ষড়যন্ত্র মামলায় মোট 35 জনকে আসামি করা হয়েছিল। কয়জনকে আসামি করা হয়েছিল? আগরতলা ষড়যন্ত্র মামলায় মোট 35 জনকে আসামি করা হয়েছিল। আচ্ছা তারপরে যেটা আসবে সেইটা হচ্ছে আগরতলা ষড়যন্ত্র মামলা চলে গেল। 69-এর গণ অভ্যুত্থান, আরেকটা ইম্পর্টেন্ট ইভেন্ট। কত সালের গণ অভ্যুত্থান? 69-এর। আজকে যারা আমার সাথে মনোযোগ দিয়ে ক্লাস করবে, এই চ্যাপ্টারের একটা এমসিকিউ তার মিস হবে না, এই চ্যাপ্টার থেকে এসকিউ তার মিস হবে না, একদম কনফার্ম, ঠিক আছে। কিন্তু যারা এগুলো রেখে আগডুম বাগডুম গল্প করতেছো, তাদের জন্য আসলে আমার কিছু আফসোস করা ছাড়া আমার কিচ্ছু করার নাই। আর যারা মনোযোগ দিয়ে ক্লাস করছো তাদের জন্য শুভকামনা। আরিফা আক্তার, আমি এখন তোমার প্যারেন্টকে তোমার স্ক্রিনশটটা সহ আমি টেক্সট করব এখন, আরিফা আক্তার। আচ্ছা এখন দেখো কি হয়, 69 সালটা কেন ইম্পর্টেন্ট, 69 সালটা কেন ইম্পর্টেন্ট। 1971 সাল আসতে মাত্র 2টা বছর বাকি, উত্তাল সময়,
একদিকে 6 দফা নিয়ে খুবই খারাপ, মানে কি অবস্থা, উত্তাল অবস্থা, ঠিক আছে। 6 দফাটাকে সেটাকে প্রত্যাখ্যান করার একটা ব্যাপার হয়েছে। আচ্ছা, তারপর যেটা হয়েছে 69 সালে গণ আন্দোলন, যেটা 69-এর গণ অভ্যুত্থান, এটাকে কি বলা হয়েছে? এই যে যেমন আমাদের 24-এ গণ অভ্যুত্থান হলো, তেমনি হচ্ছে 69-এর গণ অভ্যুত্থান। ইতিহাসে 69-এর গণ অভ্যুত্থান নামে এটা পরিচিত, ঠিক আছে। এই দিন এই 69-এর গণ অভ্যুত্থানে নিহত হন দুজন। এই দুজনের নাম হচ্ছে কি জানো? একজন হচ্ছে আসাদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আসাদুজ্জামান আসাদ, আর একজন হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর শামসুজ্জোহা, ঠিক আছে, ডক্টর শামসুজ্জোহা। এই তখন আসলে এই গেল। আচ্ছা, তো এইটা কি হয়? এই প্রথম কথা হচ্ছে 6 দফা নিয়ে দেশের অবস্থা এমনিতেই খারাপ, দেশের অবস্থা এমনিতেই খারাপ। তো তখন নাকি জনগণ যখন আন্দোলন করে, তখন আইয়ুব খান, আমরা কিন্তু আইয়ুব খান সম্পর্কে অলরেডি পড়ে আসছি, তিনি তখন স্বৈরশাসক। আইয়ুব খান কি করে? আইয়ুব খান 1969 সালে শেখ মুজিবুর রহমানকে নিঃশর্ত মুক্তি প্রদান করে। কি করে? শেখ মুজিবুর রহমানকে নিঃশর্ত মুক্তি প্রদান করেন, ঠিক আছে। আগরতলা মামলা প্রত্যাহার করা হয় কত সালে? দেখো, আগরতলা মামলা করা হয় 1946 বলতেছি, আগরতলা ষড়যন্ত্র মামলা করা হয় 1966 সালে। কেন করা হয়? 6 দফার প্রেক্ষিতে। তাহলে আমরা যদি ঘটনাটাকে এভাবে সাজাই, 66-তে মামলা, 69-এ প্রত্যাহার। কবে মামলা? 66-তে মামলা, 69-এ প্রত্যাহার, ঠিক আছে। 66-তে মামলা, 69-এ প্রত্যাহার। মিম আক্তার, হ্যাপি ফর ইউ। আচ্ছা, এই গেল। তারপরে যেটা হয় সেটা হচ্ছে, এখন 69-এর গণ অভ্যুত্থানের পরে কি হয় জানো? আইয়ুব খান ভয় পেয়ে যায়, ঠিক আছে। ভয় পেয়ে আইয়ুব খান কি করে? আইয়ুব খান পদত্যাগ করে। সেই যে 56 না 57 সালে সে কি বলে, ষড়যন্ত্রমূলকভাবে যুক্তফ্রন্টের, তার অনেক ঘটনার পরে আর কি, 56, 57, 58, আচ্ছা ওই সালটার সময়, কত সালে সে ক্ষমতা দখল করে বলো তো? আইয়ুব খান কত সালে ক্ষমতা দখল করে বলো? এই যে আসো দেখি। ওই সময়টা খুবই উত্তাল একটা সময় ছিল। সময়টা কি ছিল? খুবই উত্তাল একটা সময় ছিল। উনি 1965 সালে তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হন, কিন্তু তিনি ক্ষমতা দখল করে কবে বলো? প্রেসিডেন্ট নির্বাচন উনি হন 58 সালে। 58 সালে তিনি ক্ষমতা দখল করেন। 58 থেকে শুরু করে এইদিকে মোটামুটি কত সাল পর্যন্ত? 69 সাল পর্যন্ত তিনি কি করেন? শাসনটা করেন। এবং তার শাসনামলটাতে কি ছিল? মানে সর্বোচ্চ বৈষম্যমূলক আচরণ তিনি করে গেছেন। আচ্ছা, তারপর যেটা আসছে সেইটা হচ্ছে এই যে দেখো, তো একে তো 69-এর গণ অভ্যুত্থান, দেশের অবস্থা টালমাটাল। আইয়ুব খান তখন বাধ্য হন, কি করতে বাধ্য হন? পদত্যাগ করতে বাধ্য হন। আইয়ুব খানের পরবর্তীতে কে আসেন? ইয়াহিয়া খান। কে আসে? ইয়াহিয়া খান, জেনারেল ইয়াহিয়া খান, ঠিক আছে। তখন এই যখন নাকি আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করা হয়, আবার বলতেছি আগরতলা ষড়যন্ত্র মামলার সালগুলা, একটা সাল হচ্ছে 66 সালে আগরতলা ষড়যন্ত্র মামলা করা হয়, রাষ্ট্রবনাম শেখ মুজিব। আর এই মামলাটাকে উইথড্র করা হয় কিসের প্রেক্ষাপটে? এই মামলাটাকে উইথড্র করা হয় 69-এর গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটে 1969 সালে। ভাই এর থেকে সোজা করে আর কিভাবে বলবো বলো, ঠিক আছে। ওয়েল, তারপরে যেটা হয় সেটা হচ্ছে, যেটা হয় এখন মামলা হইলো, প্রত্যাহার হলো, এখন এক দফা এক দাবি, সেই দাবির নাম হচ্ছে নির্বাচন। কিসের নির্বাচন? সাধারণ নির্বাচন। এখন দেশে একটা নির্বাচনের দরকার আছে। এখন এই নির্বাচনটা কারা করবে? কেন নির্বাচনটা হবে? নির্বাচনটা না হইলে কি হবে বলো তো? নির্বাচন না হইলে তো হবে না, ঠিক আছে। তো ইয়াহিয়া খান যখন নাকি প্রেসিডেন্ট হন, তখন তিনি বলেন যে পাকিস্তানে এখন একটা সাধারণ নির্বাচন আমরা কি করি, আমরা একটা, আমি 6 দফার কথা বলতেছিলাম, সরি স্লিপ অফ টাং। 66 6 দফা, হ্যাঁ 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 হ্যাঁ, আমি এক্সট্রিমলি সরি ফর দ্যাট। 66 6 দফা, সরি, সেখান থেকে আমি আগরতলা ষড়যন্ত্র মামলার কথা বলছি। না 66 সালে হয় হচ্ছে 6 দফা।
আর 68 সালে হয় আগরতলার ষড়যন্ত্র মামলা, আর 69 সালে এই মামলাটাকে উইথড্র করা হয়। আচ্ছা ফাইন, আই এম সরি। আচ্ছা তারপর যেটা বলছিলাম, এখন যখন নাকি তোমার 69, এই তো গেল তোমার, ধরো দেখো 69, ডেটটাও কি অদ্ভুত, 69 সালের 25শে মার্চ। কবে? 69 সালের 25শে মার্চ আইয়ুব খান, আচ্ছা 69 সালের 25শে মার্চ আইয়ুব খান কি করে? আইয়ুব খান হচ্ছে ক্ষমতা ছেড়ে দেয়, ইয়াহিয়া খান আসেন। তো ইয়াহিয়া খান আসে, ভালো কথা, তো সে আসতেছে, এখন এমনিতেই দেশের অবস্থা খারাপ, হুট করে তার মানে হুট করে বলবো না, তারও তো আসলে একটা স্বাভাবিক পরিস্থিতিতে একটা আনার কথা, তো সে বলে যে না আচ্ছা ঠিক আছে একটা সাধারণ নির্বাচন হবে আর কি। সাধারণ নির্বাচন হয়, ঠিক আছে সাধারণ নির্বাচন হবে, ঠিক আছে। তো কি হয় যে নির্বাচনটা যে হয়, আওয়ামী লীগ মুসলিম লীগ সেখানে কি হয়, মুসলিম লীগ তো না, আওয়ামী লীগ সেখানে কি হয় অংশগ্রহণ করে, আওয়ামী লীগ নির্বাচনে 6 দফার পক্ষে গণভোট নেন। এবং দেখো পাকিস্তানের এই নাম্বারটা ইম্পর্টেন্ট, আমার তো এটা কাজ করতেছে না। 300টা আসন নির্বাচিত ছিল, কি ছিল বলো? 300টা আসন। 300টা আসনের মধ্যে আমার জনগণ দেখি, আমাদের জনগণ ছিল 5,64,00,000 ভোটার, এর মধ্যে পূর্ব পাকিস্তানের ভোটার ছিল 3,22,00,000। আমরা একটু মার্ক করি, হ্যাঁ এটা হ্যাং করবে, 3,22,00,000। আর 1970 সালের নির্বাচন, আওয়ামী লীগ জাতীয় পরিষদের 30টা আসনের মধ্যে পূর্ব বাংলার জন্য নির্ধারিত 162টা আসনের মধ্যে 160টা আসনে জয়লাভ করে। এখন মজার বিষয় হচ্ছে 160টা আসনে আমি কি করেছি, যে 60টা আসন আর 7টা ছিল আমার সংরক্ষিত আসন, মোট 167টা আসনে আমি জয়লাভ করেছি। এখন একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছি না। আর অন্যদিকে প্রাদেশিক পরিষদের 10টা মহিলা আসন সহ 310টা আসনের মধ্যে আওয়ামী লীগ 298টা আসনই পায়। কি করে? 298টা আসনই পায়। এখন স্বাভাবিকভাবেই 298টা আসন সে এখন সরকার গঠন করবে, স্বাভাবিকভাবেই কি বলেছে, বলেছে যে প্রাদেশিক পরিষদে আমার 310টা আসনের মধ্যে আমি 298টা আসন পেয়েছি, 12টা আসন পান নাই। তাতে কি আমাকে কি করেছে, আমাকে সংখ্যাগরিষ্ঠতা দেখো যে আমি কতগুলা আসন পেয়েছি। এখন যেটা মানে কি করতে হবে, আমি এখন যেটা করব, যে আমি এখন যেটা করব সেটার নাম হচ্ছে গিয়ে সরকার গঠন করব। কিন্তু বেঁকে বসে কে? বেঁকে বসে ইয়াহিয়া খান। ইয়াহিয়া খান তো এত সহজে তার কি ছাড়বে না বলো তো, এত সহজে তো সে তার গদি ছাড়বে না, তার শাসন ক্ষমতা সে আরেকজনের হাতে দিবে না। দিবে বলো? দিবে না। তখন সে গড়িমসি শুরু করে। এই হলো আমাদের আসলে পুরোপুরি যেই 70 সাল, আমরা যে 70 সাল পর্যন্ত পড়লাম, এই হচ্ছে আমাদের 70 সাল পর্যন্ত নির্বাচনী বা আমাদের তৎকালীন সময়কার রাজনৈতিক প্রেক্ষাপট। হুম, আচ্ছা আমরা একটা কাজ করি তো, আমরা একটা 5 মিনিটের ব্রেকে যাই, ঠিক আছে? আমরা 5 মিনিটের একটা ব্রেকে যাই। কেন? আমরা একটু প্র্যাকটিস করব না? আমরা 5 মিনিটের একটা ব্রেকে যাই। এখন 5টা 33 বাজছে, তো আমরা 5টা 38-এ ফিরে আসব, ঠিক আছে? আমরা 5টা 38-এ ফিরে আসব। কেমন হয়? আচ্ছা আমরা 5 মিনিটের একটা ব্রেক দেই, আমরা 5 মিনিটের একটা ব্রেকের পরে আমরা ফিরে আসি। আচ্ছা।
আমি কোথায়? আমি বসে বসে তোমাদের কি বলে কমেন্টগুলো পড়ছিলাম। আপু কোথায়? আপু আবার ফিরে ফায়ার আসুন, আপু আবার ফায়ার আসুন, আপু আবার ফায়ার এসছি। আর ইউ হ্যাপি রাইট নাও? ওয়েল, আচ্ছা ঠিক আছে, আমরা চলে আসছি। কেন চলে আসছি সেটা হচ্ছে যে আমার তো এখনো ক্লাসটা কি পুরোপুরি শেষ হয় নাই, রাইট? এটাই বাস্তব। আপু ফায়ার আসুন, আপু ফায়ার এসেছে। আচ্ছা, আমাকে পাগল বানায় ফেলছিলা, আপু এটা 2026, আপু এটা 2026। আমি বারবার বলতেছি এটা 2027, বুঝতে চেষ্টা করো, এটা 2027, এটা 2026 না। না, তোমরা আপুর কথা শুনবা না, তোমরা তোমাদের মতো কথা বলবা। এই জন্যই আসলে কি বলে, বড়দের কথা শুনতে হয়। হ্যাঁ, বড়দের কথা শুনতে হয়, তা না হলে আপু ফায়ার আসবে। সেই জন্য আপুকে ফায়ার আসেও না, আপু ফিরে এসছি, তোমাদের কথা চিন্তা করেই ফিরে এসেছি। আমাদের কিন্তু পড়াটা শেষ হয় নাই। আচ্ছা আসো আমরা পড়াটা তাহলে শেষ করি। পড়াটা আমরা শেষ করি। আচ্ছা, তো এটা যেটা ছিল যে আমরা লাস্টলি দেখলাম যে আমাদের 70 সাল পর্যন্ত আমাদের যে জাতীয়তাবাদের উত্থান সেটা আমরা দেখেছি, আমরা সেখানে মার্কও করেছি। লেটস স্টার্ট। লাস্ট যে লাইনটা হচ্ছে উই নিড টু মার্ক, সেটা হচ্ছে এই যে দেখো, কোথায় জানো, এই যে দেখো জাতীয় পরিষদে কি হয়েছিল 70 সালের নির্বাচনে। এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট যে 70 সালের নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পরিষদের 300টা আসনের মধ্যে পূর্ব বাংলার জন্য নির্ধারিত কয়টা আসন ছিল? 162টা আসনের মধ্যে 160টা আসন, আর সংরক্ষিত মহিলা আসনের 7টাই আওয়ামী লীগ সহ টোটাল 167টা আসন পায়। কিসে? জাতীয় পরিষদের নির্বাচনে। জাতীয় পরিষদের নির্বাচনে, ফাইন। আচ্ছা, এখন আসো যে প্রাদেশিক পরিষদের নির্বাচনে কি হয়েছিল। প্রাদেশিক পরিষদের নির্বাচনে 310টা আসনের মধ্যে আওয়ামী লীগ 298টা আসন পায়। এইটা কিন্তু, এই দুইটা ইনফরমেশন কিন্তু এই চ্যাপ্টারের জন্য বেশ ইম্পর্টেন্ট। হ্যাঁ, কাজে তোমরা যদি তাও মানে আমি যেটা বলেছিলাম ক্লাসের শুরুতেই বলেছিলাম, জাস্ট আপুর সাথে মনোযোগ দিয়ে ক্লাস করো। এই চ্যাপ্টারের এমসিকিউ আমি এনশিওর করব, এই চ্যাপ্টারের এমসিকিউ আমি এনশিওর করব, এই চ্যাপ্টারের শর্ট কোশ্চেন আমি এনশিওর করব। ঠিক আছে, আমি কিন্তু এনশিওর করে দিলাম। তারপর যারা মনোযোগ দিয়ে ক্লাস করো নাই, আমার তাদের জন্য আফসোস করা ছাড়া কিছুই করার নাই। ঠিক আছে, তারা দয়া করে, এটা একটা রিকোয়েস্ট, যারা আজকে অনেক জ্বালিয়েছো আপুকে, এই ক্লাসে খুব একটা জ্বালাও নাই কেউ আপুকে, আমি গ্রেটফুল ফর ইউ গাইস। সেটা হচ্ছে অল্প কয়েকজন যারা পড়াশোনায় মনোযোগ দাও নাই, একটু কষ্ট করে পরবর্তীতে ক্লাসটা দেখে নিও, তাহলে তোমাদেরই ভালো হবে। আচ্ছা, তো এই গেল। আচ্ছা, তো যেটা হয় সেটা হচ্ছে যে দেখো, আমাদের যে নির্বাচনটা 70 সালে হয়, সেই 70 সালের নির্বাচনটাতে তারা কি করে, আসলে পশ্চিম পাকিস্তানিরা তারা হ্যাপি ছিল না। হ্যাপি ছিল না বলেই তারা এই নির্বাচনটাকে আসলে টালবাহানা শুরু করে। এই টালবাহানা আসলে শেষমেশ কোথায় গিয়ে দাঁড়ায়? এই টালবাহানা শেষমেশ 1971 সাল পর্যন্ত গড়ায়। আচ্ছা দাঁড়াও। আচ্ছা, তো যেটা আমরা বলছিলাম কি, যেটা আমরা বলছিলাম সেটা হচ্ছে দেখো, এই যে 1970-এর ডিসেম্বরের নির্বাচনটা হয়, নির্বাচনটা ডিসেম্বরে যে হয়, ঠিক আছে, আওয়ামী লীগ যে জিতলো, তো তখন কি ছিল, ওদের উচিত ছিল না যে ঠিক আছে আওয়ামী লীগ তো জিতেছে, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আওয়ামী লীগের হাতে আমরা ক্ষমতা হস্তান্তর করে দেই। কিন্তু ইয়াহিয়া খান সেই কাজটা করেন নাই। ঠিক আছে, ইয়াহিয়া খান এই কাজটা না করে পরিস্থিতিটাকে আরো ঘোলাটে করে, এবং সেটাই হচ্ছে 1971 সালের পূর্ববর্তী যেই মানে ঘটনাসমূহ বা প্রেক্ষাপট। তাহলে মোটামুটি 1970 সাল পর্যন্ত আমাদের জীবনে ইম্পর্টেন্ট ইনসিডেন্টস গুলা কি কি? লেটস আ রিক্যাপ, লেটস আ রিক্যাপ। রিক্যাপটা আমরা 1937 সাল দিয়ে শুরু করব। 37 সালে যদিও তখন দেশ ভাগ হয় নাই, কিন্তু জিন্নাহ কি করেছিল, সে চেয়েছিল যে মানে মূল ভাষাটা হবে, মাতৃভাষাটা হবে হচ্ছে দুই দুই পাকিস্তানের মাতৃভাষা হবে কি, দুই পাকিস্তানের মূল ভাষা বা মাতৃভাষা হবে হচ্ছে গিয়ে হোয়াট, উর্দু। গেল। তারপরে যখন 47-এ দেশ ভাগ হলো, তখন একবার ভাষা আন্দোলন, মানে কি বলে, 47-এ যখন দেশ ভাগ হলো, দাঁড়াও, এই যে 47-এ দেশভাগ হওয়ার পর দুইজন, একজন হচ্ছে চৌধুরী খালিকুজ্জামান, আরেকজন হচ্ছে আলিগড় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জিয়াউদ্দিন, উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে বলতে চাইলো।
তমুদ্দুন মজলিসের ঘটনা মানে গঠিত হইলো, মানে এই রকম ইনসিডেন্টস গুলো সব আপু মার্ক করা আছে। আই হোপ তোমরা আপুর সাথে মার্ক করে ফেলেছো এই বিষয়ে। আর সেকেন্ড কোনো অপশন আমার কাছে নাই, অপশন নাই বলতে মার্ক আমাদের সব সুন্দর মতো হয়েছে। আমরা এখন যেটা যাব সেটা হচ্ছে এমসিকিউ তে, নেক্সট এমসিকিউ গুলা। আচ্ছা, একজন খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন করেছিল যে আপু এই ছক থেকে কি এমসিকিউ আসে? হ্যাঁ, এই ছকটা থেকে এমসিকিউ আসে, কিন্তু তাই বলে তুমি এই পুরো ছকটা তো মুখস্থ রাখতে পারবা না। এই ছকটা কি তুমি পুরোটা মুখস্থ রাখতে পারবা? পুরোটা মুখস্থ রাখতে পারবা না। মোটামুটি ইম্পর্টেন্ট যে 4টা ক্রাইটেরিয়া, আমি সেই 4টা ক্রাইটেরিয়া তোমাদের মার্ক করে দিলাম। একটা হচ্ছে শিল্প, একটা হচ্ছে শিক্ষা, একটা হচ্ছে স্বাস্থ্য, একটা হচ্ছে কৃষি। ঠিক আছে? আচ্ছা, তারপরে যেটাতে যাব সেটা হচ্ছে আচ্ছা আমরা যুক্ত ফ্রন্টটা শুরু করি, এখান থেকে শুরু করি, আসো। আচ্ছা, আমি তো শেষ করে দিব, ছুটি অলমোস্ট আমাদের শেষের দিকে ক্লাস। এখন আমাকে বলো এই ক্লাসটা তোমাদের জন্য তোমরা 100%-এর মধ্যে, এই চ্যাপ্টারটার 100%-এর মধ্যে কত পার্সেন্ট আজকে তোমরা বুঝতে পেরেছো? আপুকে জানাও, আপুকে ফিডব্যাক দাও যে আপু আপনার এই ক্লাসের 100%-এর মধ্যে আমি এত পার্সেন্ট বুঝতে পেরেছি। কয়জন দেখি, আমাকে জানাও, জানাও আপুকে, তাড়াতাড়ি জানাও। ও আচ্ছা, একজন একটা প্রশ্ন করছিল আপু 144 ধারা কি? 144 ধারা হচ্ছে কোন নির্দিষ্ট জেলার যে নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকে তার ক্ষমতা বলে, সে যদি মনে করে যে এই অঞ্চলে বা এই অংশে মানুষের মধ্যে সংঘর্ষ বাঁধানোর একটা টেন্ডেন্সি আছে বা সংঘর্ষ বাঁধতে পারে, তখন সেই এলাকাটাকে সে সব ধরনের মানে মানে কি বলে গ্যাদারিং বা যে কোনো ধরনের মিটিং, যে কোনো ধরনের মিছিল, হ্যাঁ, এই গ্যাদারিং গুলাকে, লোক সমাগম গুলাকে লিমিটেড করে দেয়। ঠিক আছে? লিমিটেড করে দেয় এবং এটাকে আইনের আওতায় ফেলে দেয়। এটাই হচ্ছে 144 ধারা। আইনের আওতায় ফেলে দেওয়ার ফলে কি হয় জানো? চাইলেই যেহেতু সে আইন করে মোটামুটি কর্ডনের মতো করে ফেলে, যে ওই আইন করে দেওয়া হয়েছে এই এতটুকু এরিয়ায়, মনে করো আমি যে এলাকাটাতে এখন আছি, মনে করো একটা মোহাম্মদপুর এরিয়া, তো মোহাম্মদপুর এরিয়াতে কি বলছি যে মোহাম্মদপুর এরিয়ায় বা আমার ঢাকা জেলার যে নির্বাহী ম্যাজিস্ট্রেট আছেন তিনি বললেন যে সন্ধ্যা 7টার পর থেকে পরবর্তী দিন, মানে প্রতিদিন সন্ধ্যা 7টার পর থেকে পরবর্তী দিন সকাল 6টা পর্যন্ত এই মোহাম্মদপুর এলাকায় কোনো মানুষ কোনো ধরনের মিটিং করতে পারবে না, মিছিল করতে পারবে না, জমায়েত হতে পারবে না। জমায়েত হতে সেখানে নাম্বারও নির্দিষ্ট করবে, 4 জনের বেশি মানুষ একত্র হতে পারবেন না। একত্র হলেই তাদেরকে ধরে নিয়ে যাওয়া হবে অথবা গুলি করা হবে, এই ধরনের কিছু ব্যাপার স্যাপার থাকে আর কি, যে পুলিশ সেখানে পুলিশি অ্যাকশন সেখানে নেওয়া হবে। তো এটাই হচ্ছে 144 ধারা। ঠিক আছে? কেউ একজন প্রশ্ন করেছিল আপু সালগুলো মনে টেক না, ওকে, 85% বুঝেছে, 15% তুমি আপু যেটা করবা সেটা হচ্ছে তুমি এখন আপুর সাথে সাথে রিডিং পড়েছো, এই চ্যাপ্টারের জন্য এমসিকিউ আর এসকিউ খুব ইম্পর্টেন্ট। নাফিসা 99.99%, ভেরি গুড। ইমন 70% কেন ভাইয়া? কোথায় কোথায় আপু চ্যাপ্টারের? আমি দাগিয়ে দিয়েছি, পুরা বই আজকে ধরে ধরে পড়িয়েছি, পুরা বই। এই চ্যাপ্টারের এমসিকিউ খুব ইম্পর্টেন্ট আর হচ্ছে এসকিউ ইম্পর্টেন্ট। হান্ড্রেড পার্সেন্ট যা যা ছিল সমস্তটাই কভার করা হয়েছে। ঠিক আছে? কাজেই আমার মনে হয় না আর তোমাদের যদি কারোর এখনো প্রবলেম থাকে, মৌলিক গণতন্ত্র, ওই যে আমি তোমাদেরকে বললাম যে প্রেসিডেন্ট আইয়ুব খান কি করেছিলেন, তিনি হচ্ছেন এত নতুন করে একটা গণতান্ত্রিক মানে একটা ধারা চালু করতে চাচ্ছেন, যেটাকে বলতেছিলেন যে মৌলিক গণতন্ত্র। ঠিক আছে? এটা আসলে ইনভ্যালিড একটা সিস্টেম সে চালু করতে চেয়েছিলেন, সেটা পারেন নাই, ফেইলড, হি ফেইলড। নাদিয়া ওকে ফাইন। আচ্ছা, যাদের নাকি পার্সেন্টেজ 70%-এর কম তারা ক্লাসটা আবার দেখবা, ক্লাসটা তো অ্যাপে থাকবেই, তোমরা ক্লাসটা আরেকবার দেখে নিবা,
দেখে নিলে কি হবে, যেখানে যেখানে তোমাদের গ্যাপ রয়ে গেছে সেটা সেটা তোমরা ঝটপট করে বুঝে ফেলবা। কারণ এখানে তো ফিজিক্সের বা কেমিস্ট্রি ম্যাথমেটিক্সের মতো নাই বা সূত্রের মতো নাই, এখানে যেটা আছে সেটা হচ্ছে ইম্পর্টেন্ট কিছু ইভেন্টস, সেইটার সাথে সংশ্লিষ্ট কতগুলো মানুষ আর তারিখ। ঠিক আছে, তাহলে এরকম করে আর কি। তোমার নামটা এমনিতেই খুব সুন্দর রূপা, খুবই সুন্দর একটা নাম। ঠিক আছে, এসকিউ এর জন্য ইম্পর্টেন্ট কোশ্চেন আসতে পারে, অনেক ধরনের এসকিউর জন্য ইম্পর্টেন্ট কোশ্চেন আসতে পারে। আপু আমি কিন্তু ধরে ধরে বলে দিয়েছি, ঠিক আছে আপু, এটা 26 না, এটা 27, আমি তোমাদেরকে দেখাই দিছি, ইগনোর ইট। আচ্ছা আচ্ছা, আসো এখন আমরা দেখি অন্য এই চ্যাপ্টারের এমসিকিউ গুলা, তোমাদের জন্য ইম্পর্টেন্ট যে এমসিকিউ গুলা আছে এখানে সব লিস্ট করা আছে। ঠিক আছে, সব লিস্ট করা আছে। ঊনসত্তরের গণ অভ্যুত্থান কি, এটা একটা শর্ট কোশ্চেন আসতে পারে। ঊনসত্তরের গণ অভ্যুত্থান কি? আগরতলা ষড়যন্ত্র মামলা কি? 6 দফা কি? ঠিক আছে, এই ধরনের প্রশ্ন তোমার এসকিউতে আসতে পারে, এই ধরনের প্রশ্ন এসকিউতে আসতে পারে। ঠিক আছে, তারপরে হচ্ছে গিয়ে যুক্তফ্রন্ট কি, এই ধরনের নির্বাচন বলছি, এই ধরনের প্রশ্ন তোমার আসতে পারে। ঠিক আছে, মৌলিক গণতন্ত্র কি দেখি তো, এই যে পরোক্ষ নির্বাচন পদ্ধতি চালু করেন, এইটাকে সে একটা মৌলিক গণতন্ত্র বলে চালাই দিতে চাইছিল, আসলে তো এটা কিছু না। ওয়েল, আমরা ক্লাসের শেষ পর্যায়ে চলে আসছি, মোটামুটি এই ছিল আমাদের আজকের ক্লাসের পড়ালেখা। এই একটা প্রশ্ন, যুক্তফ্রন্ট কেন গঠিত হয়েছিল ব্যাখ্যা করো, এটা যেমন অনুধাবনমূলক প্রশ্ন হিসেবেও ইম্পর্টেন্ট, এট দ্য সেম টাইম এটা শর্ট কোশ্চেন হিসেবেও তোমাদের জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, এইটা তোমাদের জন্য বেশ ইম্পর্টেন্ট। ঠিক আছে, আচ্ছা সবাই না, আমার কাছে মনে হয় কি সাজেশন করে পড়ালেখার যে এসেন্সটা সেটাই আমরা ভুলে যাচ্ছি। পড়তে হবে, পড়া ছাড়া সেকেন্ড কোনো অপশন নাই, পড়া ছাড়া সেকেন্ড কোনো অপশন নাই। ওকে মাই লাভলি আপু অ্যান্ড ভাইয়ারা, আই হোপ আজকের ক্লাসটা তোমাদের জন্য বেশ ইফেক্টিভ একটা ক্লাস ছিল। ঠিক আছে, ক্লাসটা কেমন ছিল সেটা অবশ্যই তোমরা আপুকে জানাবা যে আপু ক্লাসটা কেমন ছিল। ঠিক আছে, ওয়েল নেক্সট আবার দেখা হবে ইনশাল্লাহ তোমাদের সাথে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, একটু সুস্থ থাকো, দুষ্টামি একটু কম করো, কারণ সামনে টেস্ট পরীক্ষা একটা ভালো রেজাল্ট করতে হবে। ঠিক আছে, ওয়েল এভরিওয়ান, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ক্লাসে, সেই পর্যন্ত সবাই ভালো থাকে, আল্লাহ হাফেজ। সব তোমরা পাবা, তোমাদের জন্যই এইটা স্লাইড তোমরা পেয়ে যাবা।